ঝাঁঝা রোদের মধ্যে রাস্তায় নামলাম। আরিফের কপাল ঘেমে গেছে। সে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। চিন্তিত গলায় বলল, পুলিশের ভাবগতিক ভালো লাগছে না। কাজের প্রতি গুরুত্ব নেই। ওদের কাছে সব কেস সমান। নানান ঝামেলায় হিমির ব্যাপারটা আলাদা করে দেখবে না। ওকে বের করতে হলে আমাদের অন্য উপায় ভাবতে হবে। উকিলের সাথে কথা বলেছ? বলেছি। কোর্টের তারিখ না পড়লে সেও কিছু করতে পারবে না। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তানজিলা, থানায় চলো। দারোগা সাহেবের সাথে কথা বলতে হবে। আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আরিফের সাথে থানায় ঢুকলাম। দারোগা সাহেব চেয়ারে বসে কিছু লিখছেন। আমাদের দেখে কলম থামালেন। শুকনো গলায় বললেন, আপনারা এখানে কিছু বলবেন? আরিফ বলল, আপনার সাথে কয়েকটা কথা বলতে এসেছি। হিমি বেশ ছোট, ওকে এইভাবে জেলে রাখতে ভালো লাগছে না। আপনাদের ভালো লাগায় না লাগায় কিছু যায় আসে না। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ছাড়া পাবে না। আমি বললাম, তাহলে আপনারা একটু জলদি তদন্ত শেষ করেন। আমি জানি হিমি কিছু করেনি। দারোগা সাহেব বরফ শীতল গলায় বললেন, তাহলে কি আপনি করেছেন? না। এর আগে আপনাদের অনেকবার বলেছি। আমি তখন বাথরুমে ছিলাম। আমরা আমাদের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছি। সময় হলে জানতে পারবেন। তাছাড়া আমাদের আরও অনেক কেস দেখতে হয়। একটা বিষয় নিয়ে পড়ে থাকার সময় নেই। আরিফ ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করল। তরল গলায় বলল, আমরা কিছু করতে পারবো না। কি করতে চাইছেন? উকিল নাকি প্রাইভেট ডিটেকটিভ নিযুক্ত করবেন। যদি করি তাহলে কি কোনো অসুবিধা হবে? অসুবিধার কিছু নেই, তবে সে আমাদের কাজে কোনো প্রভাব ফেলতে পারবে না। তদন্তের জায়গাগুলো দেখতে হলে আমাকে বলবেন। নিয়মের মধ্যে যতটুকু পারি সাহায্য করব। যাই হোক, একটা কথা বলেন, অফিসের কারোর সাথে কি সুরভির কোনো ঝামেলা ছিল? কোনো ধরনের মনোমালিন্য, ঝগড়াঝাটি বা এমন কিছু? না, সে খুব মিশুক মানুষ। তবে বসের সাথে? বসের সাথে? বস খুব গম্ভীর স্বভাবের, তেমন কথা বলেন না। সুরভির সাথেও বলতেন না। দারোগা সাহেব বিরক্তির নিঃশ্বাস ফেললেন। তারপর আর তেমন কথা হলো না। আরিফ আমাকে নিয়ে বেরিয়ে এলো। বাড়িতে ফিরে বলল, গোয়েন্দা ঠিক করব বললাম, কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। কার কাছে জিজ্ঞেস করা যায়? আমিও বুঝতে পারছি না। আব্বা আম্মা কিছু জানতেন নাকি? জিজ্ঞেস করে দেখবে। সে খাবার টেবিলে কথাটা তুলল। গোয়েন্দা ঠিক করবে শুনে শাশুড়ি মা খুব খুশি হলেন। উজ্জ্বল গলায় বললেন, নানু ছেলেটা এ ব্যাপারে ভালো বোঝে। শুনেছি আগে পরে নানানকে সমাধান করেছে। ওকে আসতে বললে কেমন হয়? শ্বশুরাবু ব্রু কুঁচকে ফেললেন। হালকা গলায় বললেন, মন্দ হয় না। নাম ডাক শুনেছি বটে, তবে তার বেশিরভাগই তোমার মুখে, অন্য কারো কাছে শুনিনি। নান্নু শাশুড়ি মায়ের দুঃসম্পর্কের আত্মীয়। বছর 3 আগে বাগেরহাটে কি এক কাজের জন্য এসেছিল। কাজ শেষ হলো রাত 12টায়। কোথায় যাবে করতে করতে শেষ পর্যন্ত আমাদের বাড়িতে এসেছিল। শাশুড়ি মা তার বেশ যত্ন আত্তি করলেন। সেই থেকে পরিচয়, যোগাযোগ আছে। শুনেছি তার বড় ছেলেটা অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। পড়াশোনার পাশাপাশি শখের গোয়েন্দাগিরি করে বেড়ায়। এর মধ্যেই বেশ ভালো নামডাক করে ফেলেছে। অবশ্য সবই শোনা কথা, কতটা সত্যি জানা নেই। রাতের রান্না শেষ করে সবে একটু দম ছেড়েছি। সন্ধ্যা মিলিয়ে গেছে। শাশুড়ি মা বললেন, তানজিলা, ভালো করে 2 প্যাকেট নুডলস রান্না করো, 2টো ডিম সেদ্ধ করো। হামজা আসছে। কে আসছে আম্মা? হামজা আসছে। ওই যে তখন বললাম নান্নুর বড় ছেলে গোয়েন্দা। আরিফ বলার পরপরই আমি নান্নুকে কল দিয়েছিলাম। একবার বলাতে রাজি হয়ে গেল। ছেলেটা বেশ অনেকক্ষণ আগে রওনা দিয়েছে, এসে পড়বে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তবে উপায় নেই। না বললে হয়তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করবেন। আরিফের অবস্থা বুঝতে পারছি। ওকে কোনো ধরনের চাপে রাখতে চাই না। পারিবারিক অশান্তির চেয়ে বাজে অনুভূতি আর কিছুই হতে পারে না। রাততে বেশি সময় লাগলো না।
সব কিছু গুছিয়ে নিজের ঘরে চলে এলাম। ইনান মেঝেতে বসে আছে, আরিফের সাথে খেলছে। আমি তাদের পাশে গিয়ে বসলাম। আম্মা বললেন, হামজা আসছে, ওই গোয়েন্দা ছেলেটা। আসুক, দেখি কেমন কি করে। পছন্দ না হলে পরে না হয় অন্য কাউকে খুঁজব। কিছু বুঝতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট এসেছে কিনা কিছু জানো? না, দারোগা সাহেব কিছু বলেননি। ভদ্রলোক আমাদের কিছু বলতে চাইছেন না, বোধহয় সন্দেহ করছেন। সন্দেহ করা অন্যায় নয়। আরিফ। হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি। নানান চিন্তায় ভুলে গিয়েছিলাম। কি কথা? গুরুত্বপূর্ণ কিছু? মনে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। সুরভির বাথরুমে আমি তোমার একটা শার্ট পেয়েছিলাম। মানে? আমার শার্ট সুরভির বাথরুমে কিভাবে যাবে? এসব তুমি কি বলছো? সব বলছি। সেদিন আমি আরিফকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে সে ব্রু কুঁচকে ফেলল। চিন্তিত গলায় বলল, অন্য কারো হতে পারে। তাছাড়া বাজারে একই রকমের শার্ট কি একটা নাকি? শার্ট হতে পারে, কিন্তু তোমার পারফিউম মিলল কিভাবে? আমার মনে হয় কেউ ইচ্ছে করে এমন করেছে। বুঝতে পারছি না। শার্ট দুটো নিয়ে এসো তো। উঠে গিয়ে আলমারি খুললাম। শার্ট দুটো আরিফের হাতে দিয়ে বললাম, হুবু এক। কোথাও বিন্দুমাত্র পার্থক্য নেই। সে বেশ কিছুক্ষণ শার্ট দুটো নেড়েচেড়ে দেখল। নাকের কাছে নিয়ে গন্ধ শুকে বলল, হতে পারে ব্যাপারটা কাকতালীয়, নয়তো কেউ ইচ্ছে করে এমন করেছে। বুঝতে পারছি না। মনে হচ্ছে ঘোর অন্ধকারে আলো খুঁজে বেড়াচ্ছে। শাশুড়ি মা ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকলেন। উৎসাহী গলায় বললেন, হামজা চলে এসেছে, সোফায় বসা। তোরা দুজন এদিকে আয়। সোফার এক কোণে 25-26 বছরের এক যুবক বসে আছে। শক্তপোক্ত চেহারা এবং বেশ সুদর্শন। কপালের বেশিরভাগ অংশ জুড়ে চুল ছড়িয়ে রেখেছে। সে আমাকে দেখে উঠে দাঁড়ালো। গলা টেনে সালাম দিয়ে বলল, খানিকক্ষণ বিশ্রাম নিয়ে কাজের কথা বলবো। আশা করি সমস্যা হবে না। শাশুড়ি মা বললেন, না, কোনো সমস্যা হবে না। তুমি আগে হাত মুখ ধুয়ে ঠান্ডা হও, কিছু একটু মুখে দাও। তা বাবা, তোমার বাড়ির লোকেরা ভালো আছে তো? জি খালা, ভালো আছে। কি নিয়ে তদন্ত করতে হবে যদি একটু বলতেন। আরিফ গম্ভীর গলায় বলল, আমার বোন হিমি খুনের মামলায় সন্দেহভাজন হিসাবে গ্রেফতার হয়েছে। পুলিশ ঠিকমতো কাজ করছে না, তাই তোমাকে আসতে বলেছি। সে সেদ্ধ ডিম কামড় বসাতে বসাতে বলল, কাজ করছে ঠিকই, আপনাদের বলছে না। পুলিশের এই এক স্বভাব, কথা পেটে পচিয়ে ফেলবে তবু বলবে না। সে কথা থাক, কিভাবে কি হয়েছে যদি একটু বর্ণনা দিতেন। আমি তাকে গোটা ঘটনা খুলে বললাম। শুনে তার কপালে ভাঁজ পড়ল। সহজ গলায় বলল, বেশ ঝামেলার কেস। ঘরে কেউ ছিল কিনা জানেন না বা দেখেননি? কেউ ছিল না। আর যখন খুন হয়েছে তখন হিমি তার পাশের চেয়ারে বসে খাবার খাচ্ছিল। অদ্ভুত ব্যাপার। যাই হোক, আপনাদের কাকে সন্দেহ হয়? সন্দেহ করার মতো কেউ নেই। সেখানে কেউই ছিল না যাকে দোষারোপ করা যায়। ঠিক আছে, কাল সকাল থেকে তদন্ত শুরু করব। সুরভির বাসার ঠিকানা দিয়ে রাখবেন। গোড়া থেকে শুরু করতে হবে। আরিফ মাথা দোলালো। রাত বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বোধহয় বৃষ্টি নামবে। দেরি করলাম না, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল 6টায়। ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামার নামগন্ধ নেই। ঝমঝম শব্দে চারপাশ মুখরিত হয়ে আছে। আরিফ বলল, তানজিলা, 1 কাপ চা বানিয়ে দাও না, এমন বৃষ্টিতে বের হতে ইচ্ছে করে না। চুলায় চায়ের পানি বসালাম। হামজা এসে বলল, আপা চা বানাবেন? তাহলে আমাকেও 1 কাপ দিয়েন। 2 চামচ চিনি দিবেন, 1 চামচ উঁচু উঁচু আর 1 চামচ সমান সমান। এর চেয়ে সামান্য বেশি কম হলো আমি সেই চা পান করতে পারি না। অল্প হাসলাম, কথা বললাম না। সে দেখলো কিনা জানি না। সবজির ঝুড়ি থেকে শশা তুলে খেতে লাগলো। ঘড়ির কাঁটা 9টার আশেপাশে ঘুরঘুর করছে। বৃষ্টি থামেনি। আরিফ অফিসের জন্য তৈরি হয়ে বিছানায় বসে আছে। ইনান খাটের ওপর বসে মুড়ি ছড়াচ্ছে।
হামজা দরজার কড়া নাড়িয়ে ঘরের ভেতর ঢুকলো। স্বাভাবিক গলায় বলল, সুরভির বাড়ির ঠিকানা দেন তো। আরিফ বলল, এখন ঠিকানা নিয়ে কি করবে? একটু বের হব, খোঁজখবর করতে হবে। এই বৃষ্টিতে বের হতে হবে না, পরে যেও। সমস্যা নেই, আপনি দেন। আরিফ ঠিকানা লিখিয়ে দিল। শ্বশুর আব্বু শাশুড়ি মায়ের শত বারণ সত্ত্বেও হামজা বেরিয়ে গেল। ছাতার নিচে নারী মুড়ি দিয়ে হাঁটছে। বাতাসের ঝাপটায় তার গায়ে বৃষ্টির পানি এসে পড়ছে। বৃষ্টি থামল বিকেল 3টার দিকে। হামজা এখনও বাড়ি ফেরেনি। শাশুড়ি মা বললেন, ছেলেটা কোথায় গেল কে জানে। পথঘাট চেনে না, মোবাইল নম্বরও নেই। হারিয়ে গেল কিনা কে জানে। ভয় নেই খালা, এখন আর বাচ্চা ছেলে নই, হারিয়ে যাব না। চমকে তাকালাম। হামজা দরজার সামনে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ব্যস্ত গলায় বললাম, ছাতা থাকার পরও ভিজলেন কিভাবে? এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। বৃষ্টি বিলাসের শখ জেগেছিল। সমস্যা নেই, আমার কিছু হবে না। আমি খুব ভিজতে পারি। কোথায় গিয়েছিলেন? এতক্ষণই বা কোথায় ছিলেন? সে অনেক কথা। কাপড় বদলে এসে বলছি, আমায় 1 কাপ চা বানিয়ে দেন। চা পান করে হিমির সাথে দেখা করতে যেতে হবে। ঠিক আছে, আনছি। আপা, চায়ে চিনির মাপটা মনে আছে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললাম, মনে আছে। হামজা তৃপ্ত ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছে। প্রতিবার চুমুক দেওয়ার পর বলছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চিনির মাপ একদম ঠিকঠাক। কি করলেন? কোথায় গিয়েছিলেন? সেসব কথা কিন্তু বললেন না। সুরভির বাসার কাছে গিয়েছিলাম। খোঁজখবর নিয়ে জানলাম, ভদ্রমহিলা একা থাকলে বেশ অনেক লোক তার সাথে দেখা করতে যেত। মকবুল সাহেব তা এমন কিছু বলেননি। মকবুল সাহেবকে? বাড়িওয়ালা? জি। কিভাবে বুঝলেন? ভদ্রলোক খুব বেশি সুবিধার না। পুলিশের ঝামেলায় পড়ে সে বেশ বিরক্ত। সুরভির কথা জিজ্ঞেস করতে কেমন এড়িয়ে গেল। কি জিজ্ঞেস করেছিলেন? বললাম, আমি সুরভির দুঃসম্পর্কের আত্মীয়। যদি একটু ডেকে দিতেন। তিনি কঠিন মুখে বললেন, সুরভি নামের কেউ তার বাড়িতে থাকে না। যে ছিল সে মারা গিয়েছে। তারপর আর কিছুই বললেন না। এতটুকু জেনেছেন? আজকের জন্য এই বেশি হয়ে গিয়েছে। চা শেষ, তৈরি হয়ে আসুন। হিমির কাছে যেতে হবে। ঠিকানা বলে দিলে আপনি যেতে পারবেন না? কিংবা আরিফের জন্য অপেক্ষা করুন, ও এসে আপনাকে নিয়ে যাবে। আপনার যেতে খুব বেশি অসুবিধা হলে খালা চলুন। ঝিমিয়ে কাজ করা আমার পছন্দ না। ঠিক আছে, চলুন। আম্মাকে বলে দেখছি। হিমি কোথায় এখন? জেলে। 18 বছরের কম বয়সী কেউ যদি সন্দেহভাজন হিসেবে আটক হয়, তাহলেও তাকে সাধারণ থানার হাজত বা বড়দের কারাগারে রাখার নিয়ম নেই। তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। তাকে নিরাপদ স্থানে, যেমন শিশু সহায়তা কেন্দ্র বা কিশোর উন্নয়ন কেন্দ্র রাখতে হবে। আপনি জানেন দেখছি। যাই হোক, বাগেরহাটে এটা কোথায়? পচা দিঘির পারে। আমি আম্মাকে বলছি, তৈরি হয়ে নিন। তৈরি আছি। শাশুড়ি মা যেতে রাজি হলেন, কিন্তু তিনি আমাকেও সাথে যেতে বলছেন। হিমিকেও দেখতে ইচ্ছে করছে, তাই আর অমত করলাম না। দুটো রিক্সা নিয়ে রওনা করলাম। বেশ কাঠখড় পুড়িয়ে দেখা করতে হলো। গোয়েন্দা ঠিক করা হয়েছে শুনে হিমি তেমন আগ্রহ দেখালো না। হামজা যেসব প্রশ্ন করছে, শান্ত ভঙ্গিতে সেসব প্রশ্নের উত্তর দিতে লাগলো। শেষে আমায় ডেকে নিয়ে ফিসফিসিয়ে বলল, নাইমাকে বলতে পারলে না? ও খুব ভালো তদন্ত করতে পারে। তোমার সে বান্ধবী? ভাইয়াকে বলবে যেন ওকে আমার কথাটা বলে। আমার মন বলছে পারলে ওই পারবে, বিশ্বাস করো। তুমি যাকে ভরসা করো তাকে বলতে কোনো আপত্তি নেই। আমি তোমার ভাইকে বলবো, কিন্তু নাইমাকে কোথায় পাবো? তুমি কি বাড়ির ঠিকানা জানো? হিমি নাইমার এলাকার নাম বলল, তার ভাই এবং বাবার নামও বলল, কিন্তু বাড়ির ঠিকানা বলতে পারল না। মুস্কি হেসে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম।
কোমল গলায় বললাম, তোমার ভাইকে বলবো যেন তোমার কথাই রাখে। নাইমা কি রাজি হবে? হিমি হতাশ গলায় বলল, জানি না। আকাশের মেঘ কাটেনি, আবারও বৃষ্টি নামতে পারে। বাপের জন্মে দেখিনি বৈশাখ মাসে এত বৃষ্টি হয়। আরিফ ফিরল সন্ধ্যার পর। ততক্ষণে চারপাশ অন্ধকার হয়ে গেছে। আকাশে তারা ফুটে উঠেছে, এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। সে হাত মুখ ধুয়ে চায়ের কাপ হাতে বারান্দায় বসল। হামজা বলল, ভাইজানের অফিস কেমন চলে? সবাই ঠিকঠাক আসে তো? আরিফ ব্রুকুসকে ফেলল। সরু গলায় বলল, সবাই ঠিকঠাক আসে মানে আপনার অফিসে যারা কাজ করে তারা সবাই অফিসে আসে কি না তাই? হ্যাঁ আসে। হঠাৎ এই প্রশ্ন? ওই সুরভির বাসায় তো আপনাদের অফিসের প্রায় সবারই যাওয়া আসা ছিল। বাড়ির দারোয়ান বলল, একটা মেয়েও নাকি আসতো। যেতে পারে, আমি ঠিক জানি না। আপনি কখনো যাননি? না, আমি কখনো যাইনি। হিমির সাথে দেখা করেছিলে শুনলাম। তোমাকে কিছু বলেছে? না, আমাকে তেমন কিছু বলেনি। ওর কথার ধরন অন্যরকম লাগছে, মনে হচ্ছে কিছু লুকাতে চাইছে। এ কথার মানে কি? কিছু লুকাতে চাইছে বলতে কি বোঝালে? হিমি কি লুকাবে? জানি না। তদন্তের ব্যাপারে সবাইকে সন্দেহ হয়। যাকে বাঁচাতে তদন্ত করবে তাকেও সন্দেহ হয়। হামজা অত্যন্ত সহজ গলায় বলল, আমার কাজ সত্যের খোঁজ করা, আসল অপরাধীকে সবার সামনে নিয়ে আসা। এর বাইরে আর কিছুই নয়। অপরাধী হলে আমি তাকে বাঁচানোর জন্য বিন্দুমাত্র চেষ্টা করি না। সত্যের কতটুকু উদ্ধার করতে পারলে? এক ফোঁটাও না। তবে আমার বেশ কয়েকজনকে সন্দেহ হয়, বিশেষ করে ওই বাড়ির মালিক মকবুল সাহেবকে। তাকে সন্দেহের কারণ জানি না, কথার ধরন ভালো লাগেনি। আরিফ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। হামজা বলল, আপনারা আর কিছু জানলে আমাকে বলুন। খুব গোপন কিছু থাকলেও বলুন। সবটা না জানলে তদন্ত করা কঠিন। আমি তাকে শার্টের ব্যাপারটা বলতে গিয়েও বললাম না। শাশুড়িমা ডাকছেন, খাওয়ার সময় হয়ে গেছে। যদি খুব বেশি রাত হয়নি, সবে 7:30 বাজে। আরিফ বলল, এত তাড়াতাড়ি খেতে ডাকছো কেন? শাশুড়িমা মলিন গলায় বললেন, গরুর গোশত রান্না করেছি, তেল জমে গেলে খেতে পারবি না। তাছাড়া হামজা গ্রামে থাকে, ওদিকে সবাই সন্ধ্যা সন্ধ্যা খাবার খায়। কথাগুলো বলে তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। অস্পষ্ট ভেজা গলায় বললেন, হিমিটা গরুর গোশত পছন্দ করে। তার কণ্ঠের আর্দ্রতা এতটাই বেশি ছিল যে আমার চোখ দুটো কেমন যেন ভিজে উঠল। আহা, একজন মা কি কখনো তার সন্তানকে রেখে ভালো মন্দ খেতে পারে? সন্তানের পছন্দের খাবার দেখে নিজেকে সামলাতে পারে যখন তার সন্তান বিপদে থাকে? মায়ের এই অনুভূতি বোধহয় একজন মাই বুঝতে পারে। আরিফ খুব বেশি খেতে পারল না। 2 গ্রাস মুখে দিয়ে ঘরে চলে গেল। যেতে যেতে ক্লান্ত গলায় বলল, তানজিলা, ঘরে এসো। শাশুড়িমা বললেন, কেন ডাকছে? শুনে এসো। এসে তুমিও খেয়ে নাও। ইনান তোমার শ্বশুরের কাছে ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙলে আমি ওকে দিয়ে আসবো। আরিফ বিছানায় বসে আছে, তার চোখ মুখে ক্লান্তির ছাপ। আমি গিয়ে তার পাশে বসলাম। গায়ে হাত রেখে বললাম, তোমায় এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? সে হতাশ গলায় বলল, নতুন আর কি হবে বলো? আজ ব্যাংকে গিয়েছিলাম, টাকা পরিশোধ করার জন্য কতদিন সময় পাবো জিজ্ঞেস করলাম। ওরা নির্ধারিত সময়ের চেয়ে সামান্য কয়েকদিন বেশি দেওয়ার কথা বলল। টাকা তো সবাই দিয়েছ, সবার কি খবর? খবর আর কি, সুরভি থাকলে হয়তো কিছু করা যেত। আরিফের চোখ মুখ আরো বিষণ্ণ হয়ে উঠল। প্রসঙ্গ ঘোরাতে বললাম, হিমি আমাকে একটা কথা বলেছে। কি কথা বলেছে? ওই যে মেয়ের কথা বলেছিলাম না, আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়েছিল। মেয়েটা নাইমা সহপাঠী, বেশ বুদ্ধিমতী, এসব তদন্ত ভালো বুঝে। হিমি গোয়েন্দা হিসেবে ওকেই চাইছে। তোমার কি ধারণা মেয়েটা রাজি হবে? তাছাড়া আমরা তাকে কোথায় পাবো? ওদের কলেজে গেলে পেতে পারি,
তাছাড়া হিমি ওদের এলাকার নাম বলেছে, নাইমার বাবা ভাইয়ের নামও বলেছে। আরিফ ঘড়ির দিকে তাকালো, আলমারি থেকে শার্ট বের করে পড়তে পড়তে বলল, তৈরি হও, নাইমাদের বাড়িতে যাব। রাতেই? কাল সকালে গেলে ভালো হতো না? হাতে সময় নেই তানজিলা, কোর্টের তারিখ 15 দিন পিছিয়ে গিয়েছে। সন্ধ্যায় কল দিয়েছিলাম, উকিল বলল কোর্ট না বসলে সে কিছু করতে পারবে না। ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলাম। তৈরি হয়ে শাশুড়ি মাকে ডেকে সবটা বুঝিয়ে বললাম। তিনি বললেন, রাত বিরেতে ইনানকে সাথে নেওয়ার দরকার নেই, আমার কাছে থাকুক। জেগে উঠলে দুধ গরম করে খাইয়ে দেব। অল্প হেসে আরিফের সাথে বেরিয়ে গেলাম। শাশুড়ি মা আমায় খুব একটা সহ্য করতে না পারলেও ইনানকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। ওনার কাছে রেখে যেতে দুশ্চিন্তার কিছু নেই। রাতের আকাশ পরিষ্কার, মেঘ নেই, বেশ গরম পড়েছে, শরীর ঘেমে যাচ্ছে। এখন মনে হচ্ছে এটা বৈশাখ মাস। আরিফ বলল, ওদিকে হাঁটছো কেন? এদিকে এসো, এসে আমার হাত ধরো। রাস্তার মধ্যে হাত ধরবো? সমস্যা থাকলে থাকুক, ধরতে হবে না। তবে এবার কারো খপ্পরে পড়লে নাইমা আসবে না, আমিও কোনো ধরনের সাহায্য করব না। এগিয়ে এসে ওর হাত ধরলাম। জায়গাটা বেশ ফাঁকা, লোকজন নেই বললেই চলে। দুটো নেড়ি কুকুর রাস্তা পাহারা দিচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে নাইমাদের বাড়ির খোঁজ পেলাম। বাড়িটা বেশ সুন্দর, ছিমছাম করে গোছানো। উঠানের একপাশে প্রকাণ্ড এক বস্তায় গোলাপের ঝাড়, অসংখ্য ফুল ফুটে আছে। বাতাসে হালকা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর একজন যুবক এসে সদর দরজা খুলে দিয়েছে। আমরা দুজন তাকে অনুসরণ করে বাড়ির বারান্দায় এসে বসলাম। ভদ্রলোক বেশ সুদর্শন, শক্তপোক্ত চেহারায় ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। কথাবার্তার ধরনও খুব গোছানো। সে আমাদের সামনের চেয়ারে বসল। বিনয়ের সাথে বলল, আমার নাম হাবিব। বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আরিফ তাকে সবকিছু খুলে বলল। সব শুনে হাবিব ব্রু কুঁচকে ফেলল। গম্ভীর গলায় বলল, এসব কাজ খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া নাইমাও বেশ ছোট। জেনে বুঝে আমি আমার বোনকে এমন বিপদের মধ্যে যেতে দিতে চাই না। আপনাদের অন্য কোনো সাহায্য লাগলে বলুন। মিস্টার হাবিব, আমি আপনার কথা বুঝতে পারছি। দায়িত্ববান ভাই কখনো চাইবে না তার বোনের গায়ে বিপদের আঁচ লাগুক, কিন্তু আমি আমার বোনের জন্য এসেছি, ওর কথাতে এসেছি। আমরা একজন গোয়েন্দাও ঠিক করেছি, কিন্তু হিমি ওর বান্ধবীকে চাচ্ছে। আমার বোনটা বন্দি, যদি একটু ভেবে দেখতেন। আপনার কথা বুঝতে পারছি এবং আপনাকেও ভেবে দেখার অনুরোধ করছি। আপনার বোন বন্দি, অপরাধ না করলে সেখানে সে বেশ নিরাপদে আছে, কিন্তু নাইমা বাইরে থাকবে, যে কেউ ওর ক্ষতি করতে পারে। আপনি যদি একটু নাইমার মতামত নিতেন তাহলে খুব ভালো হতো। সে হিমিকে দেখতেও গিয়েছিল। হাবিব চুপ করে গেল। খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, আপনারা একটু অপেক্ষা করুন, আমি নাইমাকে ডেকে নিয়ে আসছি। সে উঠে দাঁড়ালো, হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে ঘরের ভেতর ঢুকলো। মিনিট 5 পর নাইমা আমাদের সামনে এসে দাঁড়ালো। সালাম দিয়ে শান্ত গলায় বলল, হিমির ব্যাপারটা আমার অজানা নয়। ভাইয়া আপনাদের কথাও বুঝিয়ে বলার চেষ্টা করেছে, তবে সিদ্ধান্ত নিতে আমার একটু সময় লাগবে। পরিবারের সবার সাথে আলোচনা করে আপনাদের জানাবো। হাবিবের কথায় প্রায় হতাশ হয়ে পড়েছিলাম, এখন খানিকটা আশা পাচ্ছি। আরিফ দীর্ঘশ্বাস ছাড়ল, হাত জোর করে বলল, নাইমা তদন্ত করে সব কিছু সলভ করে ফেলবে এমনটা আশা করছি না। শুধু আমার বোনের মন রাখতে চাইছি, আশা করে বুঝবেন। হাবিব তার হাত ধরে ফেলল, লজ্জিত গলায় বলল, এমন করবেন না। ইনশাল্লাহ কাল সকালের মধ্যে আপনাদের উত্তর জানিয়ে দিব। রাত হয়ে গেছে, আপনারা জানিয়ে আসেননি। সামান্য ডাল ভাত যা আছে মুখে দিয়ে গেলে খুশি হব।
তার কথায় এতটা আন্তরিকতা মিশেছিল যে দুজনের কেউই না করতে পারলাম না। মুখ হাত ধুয়ে খেতে বসলাম। আয়োজন ভালো। সরু চালে সাদা ভাত, কাঁচা আম দিয়ে টক ডাল, মলা ঢেলা মাছের ঝোল, বেগুন ভর্তা, সঙ্গে ডিম ভাজা। বোঝাই যাচ্ছে আমাদের উপলক্ষে ডিম ভাজা হয়েছে। খাবারের প্রতিটা পদই খুব সুস্বাদু। আরিফ বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে। আমারও বেশ ভালো লাগছে খেতে। বহুদিন বাদে এমন মজা করে খাবার খাচ্ছে। খাওয়া শেষে হাবিব আমাদের বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। কথার এক ফাঁকে বলল, গোলাপ ফুলের গাছ নিলে অন্য একদিন আসবেন। সামান্য হাসলাম। দুজনে রিকশায় বসে আছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে আরিফের মুখে দুশ্চিন্তার ছাপ। হালকা গলায় বললাম, কি মনে হয় তোমার? নাইমা কি রাজি হবে? জানি না, বুঝতে পারছি না। হঠাৎই আকাশের তারা মরে গেছে। মেঘ জমতে শুরু করেছে। বোধহয় বৃষ্টি নামবে। হামজা খুব ভোরে ঘুম থেকে উঠেছে। 2 কাপ চা একটা মগে ঢেলে নিয়েছে। বিছানায় বসে ছোট ছোট চুমুকে চা পান করছে। তার সামনে কাগজপত্র ছড়ানো। আরিফ তার পাশে গিয়ে বসল। স্বাভাবিক গলায় বলল, এসব কি করছো তুমি? কিছু হিসেব মেলানোর চেষ্টা করছে। সে কথা না হয় থাক। নাইমা নামের মেয়েটা রাজি হয়েছে। সে কি তদন্ত করতে আগ্রহী? আমি ভীষণ অবাক হলাম। বিস্মিত গলায় বললাম, নাইমার ব্যাপারে আপনি জানলেন কিভাবে? চোখ কান খোলা রাখলে এমন অনেক কিছু জানা যায়। এতে অবশ্য আমার কোনো সমস্যা বা আপত্তি নেই। সে কি আসবে? নিশ্চিতভাবে কিছু বলেনি। সকালে জানাবে বলেছিল। আরিফ কিছু বলবে ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। আরিফ বলল, হাবিব কল দিয়েছে। সে ব্যস্ত ভঙ্গিতে কল রিসিভ করল। 4-5 বার আচ্ছা বলার পর কল কেটে দিল। উজ্জ্বল গলায় বলল, নাইমা রাজি হয়েছে। আমাদেরকে দেখা করতে বলেছে। হামজা বলল, কোথায় দেখা করতে বলেছে? কলেজের ডান পাশের ক্যাফেতে। জায়গাটা নাকি বেশ নিরিবিলি। 11টার দিকে যেতে বলল। কে কে যাচ্ছেন? তুমি, আমি আর তানজিলা। আব্বা মাকে নেওয়ার প্রয়োজন নেই। তানজিলা, হাতের কাজ শেষ করো। ইনানকেও নিয়ে যাবে। আমি হেসে মাথা দোলালাম। তড়িঘড়ি করে কাজ শেষ করে 3 জনে রওনা দিলাম। 3 জন বললে ভুল হবে, 4 জন। ইনানও আমাদের সাথে আছে। উৎসুক দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে। হাবিব ঠিক বলেছিল, ক্যাফেটা বেশ নিরিবিলি। খোলা মাঠের ভেতর চেয়ার টেবিল পাতানো। রোদ থেকে বাঁচতে মাথার উপর ছাতার ব্যবস্থা আছে। আমরা সদরের দিকে একটা টেবিলে বসলাম, যেখান থেকে রাস্তা দেখা যায়। ঠিক 11টায় ক্যাফের সামনে একটা বাইক দাঁড়ালো। নাইমা আগের দিনের মতোই কালো বোরকা পরে আছে। হুবহু একই বেশ। হাবিবের পরনে সাদা শার্ট, হাতে ঘড়ি। শার্টের গলার কাছে একটা বোতাম খোলা। চুলগুলো এলোমেলো হয়ে আছে। সে নাইমাকে নামিয়ে দিয়ে হাতের ইশারা আমাদের দেখালো। দুজনে খানিকক্ষণ কথাবার্তা বলার পর হাবিব চলে গেল। নাইমা সহজ ভঙ্গিতে এসে একটা চেয়ারে বসল। সালাম দিয়ে আমার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি ভালো আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? শেষ পর্যন্ত রাজি হলে তাহলে? জি। পরিবারের সবার মতামত না নিয়ে আমি কোনো কাজ করতে চাই না। বেশ ভালো। আরিফ বলল, হিমির বয়সী, তাই তোমাকে তুমি করে বললাম। কেসের ব্যাপারে কিছু জানো? কিছুটা জানি। হিমি বলেছে। কি মনে হয় তোমার? হিমির কথা সত্যি? ওর কথা 95 ভাগ বিশ্বাসযোগ্য। তবে পাশে বসে সে কিছু দেখেনি, এটা মানতে পারছি না। তদন্ত শুরু করবে কিভাবে? প্রথমে ভদ্রমহিলার বাসায় যেতে হবে। সেখানে সব কিছু দেখে কিভাবে কি করব সেই সিদ্ধান্ত নিতে পারবো। বাসায় যাবে কিভাবে? পুলিশ এখানে বাইরে কাউকে ঢুকতে দেবে বলে মনে হয় না। তার বাসায় যেতে না পারলেও বাড়িতে যেতে পারবো। আমাকে ওই বাড়ির ঠিকানা দেন এবং আপনারা যা কিছু জানেন সব কিছু বলুন। আরিফ আমার দিকে তাকালো।
হামজা চুপচাপ বসে আছে, কথা বলছে না। আমি নাইমাকে সব ঘটনা খুলে বললাম। আরিফের শার্টের ব্যাপারটাও বললাম। নাইমা বলল, যিনি খুন হয়েছেন সুরভি, তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? অল্প হেসে বললাম, কয়েকদিনের পরিচয়। সে আরিফের দিকে তাকিয়ে বলল, আর আপনার সাথে? আরিফ বলল, অফিসে জয়েন হওয়ার পর থেকে। আপনার শার্টের মতো হুবহু একই শার্ট ওনার বাথরুমে পাওয়া 3টে কারণ হতে পারে। 1, আপনি ওই বাসায় গিয়েছিলেন, শার্টটা পছন্দ বিধায় একই রকম শার্ট আরও একটা কিনেছেন। 2, পুরো ঘটনায় কাকতালীয়, হয়তো অন্য কেউ ওনার বাসায় এসেছিল, ভুলে অথবা ইচ্ছে করে শার্ট ফেলে রেখে গিয়েছে। পারফিউমের ব্যাপারটাও কাকতালীয়। 3, কেউ জেনে বুঝে আপনাকে ফাঁসানোর জন্য এমন কাজ করেছে। সে জানতো তানজিলা আপু সেদিন ওই বাসায় যাবে। আমায় ফাঁসাবে মানে? কোন ব্যাপার নিয়ে ফাঁসাবে? নাইমা বলল, আমি ঠিক জানি না। আচ্ছা আপু, সুরভি কি আপনাকে এমন কিছু বলেছিল যাতে আপনার মনে আরিফ ভাইকে নিয়ে সন্দেহ জাগে? পরকীয়া বা অন্য কিছু? আমি বললাম, হ্যাঁ, সুরভি এমন কিছু কথা বলেছিল। ইনানের ব্যাপার ধরে বলেছিল, হতে পারে সে আপনাকে বোঝাতে চেয়েছিল তার সাথে আরিফ ভাইয়ের সম্পর্ক আছে। আরিফ বলল, বুঝতে পারছি, কিন্তু সুরভি আপা এমন কেন করবে? তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। জানি না, তবে এমন হলে শার্টটা উনি কিনেছেন, এই শহর থেকেই কিনেছেন। এতক্ষণে হামজার মুখ খুলল। সে বেশ তীক্ষ্ণ গলায় বলল, হতে পারে অন্য কেউ কিনে দিয়েছে, পরিকল্পনার সাথে অন্য কেউ জড়িত থাকতে পারে। এমন হলে আমাদের মার্কেটে যেতে হবে, ওই শার্ট দেখিয়ে প্রতিটা দোকানে জিজ্ঞেস করতে হবে। ভাগ্য ভালো থাকলে কিছু জানতেও পারি। এসবই অনুমান, প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কোনো কথার ভিত্তি নেই। নাইমা বরফ শীতল গলায় বলল, তদন্ত অনুমান নির্ভর, এখানে প্রতিটা পদক্ষেপে অনুমান। হামজা কথার জবাব দিল না, হাসল। আরিফ বলল, শার্টের ব্যাপারে আমি খোঁজ নেব। নাইমা উঠে দাঁড়ালো, বিদায় জানিয়ে বলল, আমাকে এখন যেতে হবে। সে আর দাঁড়ালো না। হামজা গলার স্বর অনেকখানি নিচু করে বলল, মেয়েটা বেশ সুন্দরী এবং বুদ্ধিমতী। আপনি কিভাবে বুঝতে পারলেন? তার হাতের আঙুলগুলো বেশ সাদা, কথা বলার ধরনও চমৎকার। সাদা মানে যে সুন্দর, এ কথা আপনাকে কে বলেছে? কেউ বলেনি, চয়েস ভালো দেখে মনে হয়েছে। বুঝতে পারলাম না। যে ছেলের বাইকে এসেছিল সে বেশ সুদর্শন। যুবকটা তার প্রেমিক নাকি স্বামী? তার কথা আমার কাছে ভালো লাগলো না। কঠিন মুখে বললাম, পৃথিবীতে এর বাইরে কোনো সম্পর্ক নেই নাকি? দুজন ছেলে মেয়েকে একসাথে দেখলেই তাদের প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী বানিয়ে দেন কেন? কি সমস্যা আপনাদের? আপনাদের মতো কিছু লোকের জন্য চলাফেরা দায় হয়ে গিয়েছে। ভাইরা বোনদের নিয়ে বের হতে চায় না। ভদ্রলোকের নাম হাবিব, সে নাইমার ভাই, যেন তেন ভাই না, একই বাবা মায়ের 2 সন্তান। হামজা মুখ চেপে হাসল, যেন সে আমায় ইচ্ছে করে রাগিয়েছে। তার হাসি দেখতে ভালো লাগলো না। হঠাৎই মনটা বিষিয়ে উঠেছে। কতদিন হয়ে গেল সুরভি খুন হয়েছে। হিমির কেসের ব্যাপারটা এতটুকু এগোয়নি, এক জায়গায় আটকে গিয়েছে। রোদের তাপ তীব্র হচ্ছে, গরম বাড়ছে। ইনান কাঁদতে শুরু করেছে, বোধহয় খিদে পেয়েছে। ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। দুপুর গড়িয়ে যাচ্ছে, রোদের তাপ তীব্র, বাতাসের ভাপে হালকা গরম। আরিফ বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। ইনান আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ওকে বিছানায় শুয়ে দিতে দিতে বললাম, হামজা জিজ্ঞেস করেছিল শার্টের খোঁজে যাব কখন। আরিফ চোখ মেলল না, ভাবলেশীন গলায় বলল, তুমি কি বলেছ, কখন যাবে? তোমাকে জিজ্ঞেস না করে কি বলবো? গেলে এখন যাওয়া যায়, দুপুরে ভিড় কম থাকে,
হামজাকে গিয়ে বলো তৈরি হয়ে নিতে, মিনিট 10-এর মধ্যে বের হব। আমিও কি তোমাদের সাথে যাব? আসলে আমার একটু কাজ ছিল, কাপড়ের দোকানে যেতে হবে। চলো। ইনানকে কি করবে? সাথে নিয়ে যাবে? আম্মাকে জিজ্ঞেস করব, বললে সাথে নিয়ে যাব। ঠিক আছে, আমি রেডি হচ্ছি। যা করবে তাড়াতাড়ি করো। শাশুড়ি মা বিছানায় বসে পান চিবুচ্ছেন। আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন, কিছু বলবে নাকি? আসলে আম্মা, আমার একটু মার্কেটে যেতে হবে, কিছু কেনাকাটা করতে হবে। আপনার ছেলের সাথেই যাব। ইনান ঘুম, ওকে কি আপনার কাছে রেখে যাব? 2 দিন পর পর কিসের এত কেনাকাটা? সেদিনও তো কত কিছু কিনে নিয়ে এলে, আজকে আবার কি কিনবে? কিছু লাগলে আরিফকে বলে দাও, ও নিয়ে আসবে। আমার জিনিস হলে ওকে বলতে সমস্যা ছিল না। হিমির জন্য কিনতে হবে, মেয়েলি ব্যাপার, তাই আমাকে বলেছিল। আশা করি বুঝতে পারছেন। ও ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। মাথা দুলিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলাম। মানুষ কত অদ্ভুত। বাইরে বেশ গরম, অটোরিকশা বসে আছি, গায়ে বাতাস লাগছে, তবুও গরম কমছে না। আরিফ বলল, এত বড় মার্কেটে অনেক দোকান, কতগুলোই খোঁজ করব। হামজা বলল, কাজ না হওয়া পর্যন্ত যতগুলো দোকান দেখতে হবে। দেখব। আরিফ কিছু বলল না, বাইরে তাকিয়ে রইল। অটোওয়ালা বলল, কাপড় কিনবেন নাকি? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, বাচ্চার কাপড়। একজনের গায়ে দেখে পছন্দ করেছে, সে বলছে সব দোকানে পাওয়া যায় না, তাই। ও, মার্কেটে শেষ মাথায় একটা নতুন দোকান উঠেছে, গিয়ে দেখতে পারেন, ওইখানে সব পাওয়া যায়। ওনার কথায় প্রথমে সেই দোকানে গেলাম। কয়েকটা ছেলে দোকানের মধ্যে বসে ঝিমাচ্ছে। আমাদের দেখে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো, হড়বড় করে বলল, কি লাগবে বলুন, আমাদের এখানে সব আছে। আরিফ গম্ভীর মুখে শার্টটা ওদের দেখালো, বলল, এমন শার্ট পাওয়া যাবে? ছেলেটা শার্ট হাতে নিল, একটু সময় নিয়ে নেড়েচেড়ে দেখল। না স্যার, এমন শার্ট আমাদের এখানে পাওয়া যায় না। এর বাইরে অন্য কিছু দেখাবো? প্রয়োজন নেই। ছেলেটা বিরক্ত চোখে তাকালো। দুপুরের ভাত ঘুম ভেঙে যাওয়ায় সে বেশ বিরক্ত। তারপর কিছু বিক্রি হয়নি, বিরক্ত হবারই কথা। 10-12টা দোকান ঘুরেও শার্টের হদিস করতে পারলাম না। হামজা বেশ ক্লান্ত গলায় বলল, এভাবে হবে না, অন্য উপায় বের করতে হবে। কি করতে চাইছেন? যা চোখে দেখবেন তা কানে শোনা দরকার কি? আসুন আমার সাথে। বলেই সে নিজের শার্টের কলার টানল। আরিফ ফিসিয়ে বলল, ভাব দেখলে মনে হয় সিনেমার শুটিং করছে। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। সে আর চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। হামজা বাজারের সবচেয়ে বড় দোকানে ঢুকলো। শার্ট দেখিয়ে বলল, এটা কি আপনার দোকান থেকে কেনা? একজন কর্মচারী এগিয়ে এসে শার্ট দেখল, সহজ গলায় বলল, স্যার, বাজারের সবচেয়ে বড় দোকানটা আমাদের। প্রতিদিন হাজার হাজার টাকার কাপড় বিক্রি হয়। সামান্য একটা শার্টের কথা আলাদাভাবে মনে রাখা সম্ভব না। হামজা একটু হাসলো, পকেট থেকে একটা কার্ড বের করে ছেলেটাকে দেখালো। পুলিশের লোক তদন্ত করছে, তোমার বসকে ডেকে এসো। কুইক। ছেলেটা মেয়েকে হেসে এক ভদ্রলোককে ডেকে নিয়ে এলো। লোকটার চেহারা বেশ চমৎকার, হাস্যোজ্জ্বল মুখে চিন্তার ছাপ। সে বিনয়ের সঙ্গে বলল, কিভাবে সাহায্য করতে পারি? হামজা গম্ভীর গলায় বলল, এই শার্ট কি এই দোকানের? ভদ্রলোক শার্ট দেখল, বেশ ভালো করে দেখল, সহজ গলায় বলল, না স্যার, এমন শার্ট আমাদের দোকানে নেই। আজকাল এসব কেউ পরে না, খুব বেশি বিক্রি হয় না, তাই রাখি না। বাজারের কোন দোকানে পাওয়া যায় বলতে পারেন? এখান থেকে সোজা গিয়ে বামে একটা দোকান আছে, ওর কাছে থাকলেও থাকতে পারে। হামজা বেরিয়ে গেল। আমি একটু হেসে অন্য কাপড় দরদাম করতে লাগলাম। আরিফ বলল, চাইলে কিনতে পারো।
দেখছি, সময় নষ্ট করলাম না। পছন্দ হচ্ছে না বলে বেরিয়ে গেলাম। হামজা দোকানদারের সাথে কথা বলছে। দোকানদার চিন্তিত মুখে তার কথা শুনছে। ঠিকভাবে দেখে বলুন, এটাই সেই শার্ট? দোকানদার বলল, জি স্যার, এটাই সেই শার্ট। এক ভদ্রলোক কাপড়টা নিয়েছিল। বাজারের অন্য দোকানেও খুঁজেছে, পায়নি। পরে আমার কাছে এসেছে। অর্ডার দিয়ে গিয়েছিল, 2 সপ্তাহ পরে দিতে পেরেছি। এটা এমন কি শার্ট যে এত করে খোঁজ করছিল? সে কথা তো বলতে পারবো না। মোবাইলে ছবি তুলে নিয়ে এসেছিল, বলেছিল খুব পছন্দ হয়েছে। কতদিন আগের কথা? কে নিয়েছিল বলতে পারবেন? হ্যাঁ, পারবো। খাতায় ওনার নাম আর মোবাইল নম্বর লেখা ছিল, দেখে বলছি। হামজা আমাদের দিকে তাকিয়ে হাসল। দোকানদার খাতাপত্র ঘেঁটে দেখে বলল, লোকটার নাম মোহন, এই হচ্ছে মোবাইল নম্বর। বেশ দাম দিয়ে শার্টটা কিনেছিলেন। আমি আরিফের মুখের দিকে তাকালাম, সেও বেশ অবাক হয়েছে। হামজা নম্বর টুকে নিল, দোকানদারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। আমি আরিফের সাথে কাপড় দেখতে লাগলাম। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে 3 জনে একটা রেস্তোরাঁয় ঢুকলাম। নিরিবিলি দেখে একটা চেয়ারে বসলাম। হামজা বলল, দেখলেন তো, সাধারণ মানুষের উপকার করার চেয়ে লোকজন পুলিশের উপকার করতে চায়। উপকার নয়, ক্ষমতার কাছে নত হওয়া পুরনো ব্যাপার। সৃষ্টির শুরু থেকে এই নিয়ম চলে আসছে। এটা এমন এক জিনিস যে জিনিসে মধুর সাথে বিষ মেশানো থাকে। মানুষ পতঙ্গের মতো ক্ষমতার পেছনে ছুটতে থাকে। মনুষ্যত্ব, নীতি, নৈতিকতা সবকিছু বিকিয়ে দেয়। ভালো বলেছে আরিফ ভাই, আপনি বোধহয় মোহনকে চেনেন। বিস্মিত গলায় বললাম, আপনি কিভাবে বুঝলেন? ভাইয়ের মুখ দেখে বুঝতে পেরেছি। যাই হোক, এই কেসের সাথে তার কোনো সম্পর্ক আছে? আরিফ বলল, মোহন আমার কলিগ। কেসের সাথে সম্পর্ক আছে কিনা জানা নেই, তবে সুরভি আপার সাথে কানেক্টেড ছিল। একটু যদি ব্যাখ্যা করতেন। করব। তার আগে তোমাকে একটা কথা দিতে হবে, এবং বউকে হাত রেখে বলতে হবে তুমি তোমার কথা রাখবে। কি এমন বলবেন? কি কথা দিতে হবে? এখন আমি যা বলবো সে কথা আমার বাবা মায়ের কাছে বলতে পারবে না, কোনো আত্মীয় স্বজনের কাছেও বলতে পারবে না। নিজের বউকে দাফন করে দেবে। কথা দিচ্ছি, কাউকে বলবো না। যাই বলেন না কেন, সেসব আমার সাথে দাফন হবে। আরিফ তাকে টাকার ব্যাপারে সব বলতে আরম্ভ করলো। হামজা খুব আগ্রহের সাথে আরিফের কথা শুনছে। ক্রমশ তার কপাল কুঁচকে যাচ্ছে। সবই তো শুনলে, তবে এই শার্টের ব্যাপারে আমি কিছু জানি না। কেন করেছে তাও জানি না। মোহনের সাথে দেখা করতে হবে, সরাসরি কথা বলতে হবে। এমনও হতে পারে সেই এই খুনটা করেছে। আরিফ ভাইয়ের কাঁধে দোষ চাপানোর জন্য ওনার মতো শার্ট কিনেছে। আরিফ দীর্ঘশ্বাস ছাড়ল, ক্লান্ত গলায় বলল, মোহনের বাড়ির ঠিকানা জানি, চাইলে এখনও নিয়ে যেতে পারি। তবে আমার মনে হয় ওকে এখন বাড়িতে পাবো না। অফিসে পাবো? সঠিক জানি না। আমি বললাম, তুমি ওনাকে কল কেন দিচ্ছ না? মোহন ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো, দেখা করতে চাইলে নিশ্চয়ই না করবে না। হামজা বলল, সব কিছু এমন সহজ সমীকরণে হবে না। মোহন যদি এসবে জড়িত থাকে তবে আরিফ ভাই দেখা করতে চাইলেই সন্দেহ করবে। তাহলে এখন কি করতে চাইছেন? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। রাতে ওনাদের বাড়িতে যাব। হুট করে যাব যেন কোনো অজুহাত দাঁড় করাতে না পারে। আরিফ মাথা দোলালো। আমি বললাম, ইনানের আব্বু, আমি একটু হিমির সাথে দেখা করতে যাব, ওকে এই জিনিসগুলো দিতে হবে। হামজা বলল, চলুন, আমিও আপনাদের সাথে যেতে চাই। হিমির সাথে কথা আছে। 3 জনে রওনা হলাম। বেলা পড়ে এসেছে। হিমির সাথে কথাবার্তা শেষে আর বাড়িতে ফিরলাম না, সোজা মোহনদের বাড়িতে গেলাম। নাইমার কথা শুনে হিমি বেশ খুশি হয়েছে। উজ্জ্বল গলায় বলেছে, এবার আমি নিশ্চিন্ত হতে পারলাম।
বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। আরিফ বলল, এখন যাওয়া ঠিক হবে না। হামজা তার কথা শুনল না, বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো। উপায় না দেখে আমরা দুজনও তার পিছনে যেতে লাগলাম। মোহন বলল, আরিফ ভাই, আপনি এখন এখানে? কোনো সমস্যা হয়েছে? আরিফ মেকি হেসে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ঘুরে যাই। মোহন কিছু বলবে তার আগে এক মহিলা কথা বলে উঠল, ঝাঁঝালো গলায় বলল, বাড়ি তো না, যেন রসাইখানা, যে যখন খুশি চলে আসছে। মোহন তেতে উঠল, বাড়ি কি তোর? তোর ইচ্ছে মতো সবাই আসবে? না না, আমার বাড়ি হবে কেন? তোমার বাড়ি, তোমার কথা মতো সব চলবে। ভাত রাঁধবো, চাল নেই, অথচ চালের বস্তা খুলতে দিচ্ছ না। মনে হচ্ছে চালের বস্তায় হীরা জহরত লুকিয়ে রেখেছ। মোহন তার কথা জবাব দিল না, আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভুল সময়ে এসেছেন। আসলে আমার একটু কাজ আছে, এখন কথা বলতে পারছি না, অন্য দিন আসবেন কেমন? হামজা অত্যন্ত তীক্ষ্ণ গলায় বলল, আমার মনে হয় আমরা ঠিক সময়ে এসেছি। জানেনই তো, আরিফ ভাইয়ের বোন হিমি সুরভির খুনের দায়ে গ্রেফতার হয়েছে। আমি এই ব্যাপারটা তদন্ত করছি। আপনার চালের বস্তায় কি আছে দেখতে চাই। এটা কোন ধরনের অসভ্যতা? লোকের বাড়ি ঢুকে আপনি হুমকি দিতে পারেন না। পুলিশ নিশ্চয়ই পারে, অপেক্ষা করুন, তাদের ডাকছি। সময় নষ্ট করার দরকার নেই, আসুন আমার সাথে। নিজেকে কষ্ট দিবেন না। হামজা মোহনের পেছনে গেল, আমরাও গেলাম। মোহন চালের বস্তা উপর করে মেঝেতে সব চাল ঢেলে দিল। বিরক্ত গলায় বলল, শান্তি হলে এখন যেতে পারেন। হামজা বলল, কথা শেষ হয়নি, বলুন কি বলতে চান? আমি খুন করেছি? হামজা তাকে শার্ট দেখিয়ে বলল, এই শার্টটা আপনার? না, আমার না। অর্ডার দিয়ে বানিয়ে এনেছেন, আর এখন বলছেন আপনার না? দেখুন, অবান্তর কথাবার্তা বলবেন না। এই শার্ট আমার না। তাহলে এই মোবাইল নম্বরটা কার? আমার। অদ্ভুত ব্যাপার, শার্ট আপনার না, আপনি কেনেননি, কিন্তু অর্ডারের সাথে নাম আপনার, মোবাইল নম্বর আপনার। জানি না, জানতেও চাই না। আপনারা এখন আসতে পারেন। হামজা কিছু বলবে তার আগে সে তাকে থামিয়ে দিল। স্পষ্ট গলায় বলল, পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ইচ্ছে করলে তাদের সব কিছু বলে দিতে পারেন। তাছাড়া আপনারা না বললেও আমি বলবো। রাত দুপুরে এভাবে হয়রানি করার জন্য ক্ষমা করব না। আরিফ ভাই, আপনার থেকে এটা আশা করিনি। আমি কিছু বলতে গিয়েও বললাম না। আরিফের সাথে বেরিয়ে এলাম। আমরা বেরিয়ে আসার পরপরই বাড়ির ভেতরে চিৎকার চেঁচামেচি শুরু হলো। মোহন নামের লোকটা খুব কুৎসিত ভাষায় বউকে গালিগালাজ করছে, বোধহয় গায়ে হাত তুলছে। মহিলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সেও সমানে কথার জবাব দিচ্ছে। পথে কেউ কোনো কথা বললাম না। বাড়ি ফিরে দেখি শাশুড়ি মা মুখ গোমরা করে বসে আছে। ভেবেছিলাম ঝগড়া করবে, কিন্তু তিনি তেমন কিছু বললেন না। হিমির ব্যাপারে জানতে চাইলেন শুধু। রাতে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজ খুব ক্লান্ত লাগছে, ঘুমে চোখ বুজে আসছে। সকাল সকাল নাইমার কল পেলাম। সে বেশ শান্ত গলায় বলল, আপনাদের সাথে কথা আছে, কোথায় দেখা করবেন? তুমি কোথায় দেখা করতে চাইছো? আগের দিন যেখানে দেখা করেছিলাম ওখানে আসলে আমার জন্য একটু সুবিধা হতো। এর বাইরে আপনাদের পছন্দ থাকলেও বলতে পারেন। সমস্যা নেই, আমরা আসছি। কখন আসব? নাইমা সময় বলে কল কেটে দিল। নাইমার কথা বলতে হামজা বেশ উৎসাহ দেখালো। আরিফ বলল, আজ আমি যেতে পারবো না, অফিসে যেতে হবে, কাজ আছে। তানজিলা, তুমি হামজার সাথে চলে যেতে পারবে? দরকার হলে আমি তোমাদের নামিয়ে দিতে পারবো, তবে থাকতে পারবো না। যদিও ইচ্ছে করছিল না, তবু হ্যাঁ বললাম। সকালের খাওয়া শেষে বের হলাম। ঘুরতে বেরিয়ে ইনান বেশ খুশি, হাসছে। আধফোঁটা বুলিতে নানান কথা বলছে। নাইমা বলল,
সুরভি যে বাড়িতে থাকতো আমি সেখানে গিয়েছিলাম। হামজা বলল, কিভাবে গেলেন? আর সেখানে কি হয়েছে? সেখানে তেমন কিছু হয়নি, বাসা ভাড়ার অজুহাতে গিয়েছিলাম। বাড়ির মালিক বলল বাসা খালি নেই, পরে আসতে। ওনাকে বেশ কয়েকবার অনুরোধ করার পর চিলেকোঠার একটা ঘর দেখালেন, এতটুকুই। এর জন্য এখানে ডেকে এনেছেন? আমি তো ভাবলাম সব কিছু সমাধান করে ফেলেছেন। নাইমা তার কথায় গুরুত্ব দিল না, আমার দিকে ফিরে বলল, আমি একটা জিনিস খেয়াল করেছি, ওই বাড়ির প্রতিটা বাসায় বেশ কয়েকটা জানালা আছে। আপনারা সেদিন যেখানে বসে খাবার খাচ্ছিলেন সেই ঘরে কি জানালা ছিল? মনে করার চেষ্টা করলাম, কিন্তু কিছু মনে পড়ল না। মলিন গলায় বললাম, খেয়াল নেই, ঠিক বলতে পারছি না। নাইমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। হামজা বলল, দোতলা জানালা দিয়ে খুন? এমন আজগুবি কথা কেউ কি কখনো শুনেছে? খুনি নিশ্চয়ই ভূত ছিল। হা হা হা। নাইমা বেশ রাগী গলায় বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। জানালা দিয়ে খুন করা কি অসম্ভব কিছু? সে কথা থাক, শুনেছি নতুন কারো সাথে পরিচিত হলে আপনি তাকে চকলেট দেন, আমাকে তো দিলেন না। নাইমা ব্যাগ থেকে চকলেট বের করে হামজার দিকে বাড়িয়ে দিল। সহজ গলায় বলল, আমি কখনো আপনার সাথে পরিচিত হইনি। হামজা মুচকি হাসল। চকলেট নিতে নিতে বলল, হামজা। নাইমা তার কথা জবাব দিল না। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, জানালা দিয়ে খুন এটা কোনো নতুন ব্যাপার না। হাত ভালো হলে বেশ দূর থেকেও নিশানায় আঘাত করা যায়। এখন তুমি কি করতে চাইছো? আর একবার ওই বাড়িতে যেতে চাই। আগের দিন ভালো করে দেখতে পারিনি। মকবুল সাহেব সাথে ছিলেন। হামজা উঠে দাঁড়ালো, ব্যস্ত গলায় বলল, চলেন তাহলে, গিয়ে দেখি আপনার কথা কতটা ঠিক। নাইমা কথা বাড়ালো না। তিনজনে মকবুল সাহেবের বাড়ির সামনে নামলাম। নাইমা বলল, আপু, কেউ জিজ্ঞেস করলে বলবেন আমরা বাসা খোঁজ করছি। মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। হামজা বিরক্তির নিঃশ্বাস ফেলল। নাইমা চারপাশ দেখতে দেখতে বলল, সুরভির বাসা ওই পাশে। তার বাসার এদিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা, ছোট একটা মাঠের মতো। ওখানে গিয়ে দেখতে চাই। মাঠটা বেশ ছোট, ফাঁকা জায়গা বলা চলে। বেশ কয়েকটা গাছ আছে। নাইমা গাছগুলো ধরে দেখতে লাগলো। হামজা বলল, ভাব দেখে মনে হচ্ছে গাছের সাথে কথা বলছে। আমি বললাম, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে যেতে পারেন, অহেতুক ওর কাজে ভুল ধরছেন কেন? সে কথা জবাব দিল না। নাইমা বলল, এখানে কেউ আছে, মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। কে অনুসরণ করবে আর কেনই বা করবে? জানি না আপু, তবে কেউ আছে। হামজা বলল, আপনি কিভাবে বুঝলেন কেউ আছে? আতরের গন্ধ পাচ্ছি, খুব হালকা, তবে আছে, বাতাসে মিশে আছে। বাবা, এত তীক্ষ্ণ নাক! চার পায়ে কোনো প্রাণীর নাকও এমন তীক্ষ্ণ। নাইমা শীতল চোখে তাকালো, শান্ত গলায় বলল, আপনি কি আমায় নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছেন? এমনটা ভাবলে ভুলে যান। আমি প্রফেশনাল কোনো গোয়েন্দা নই, তেমন কিছু বুঝিও না। শুধু হিমির কথা এসব করছি, ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে, এর বেশি কিছু নয়। হামজা কিছু বলল না, নাইমার দিকে তাকিয়ে রইল। বাড়ি ফিরতে দুপুর গড়িয়ে বিকেল। ততক্ষণে রোদ পড়ে গিয়েছে। হামজা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। তাকে ভাত তরকারি বেড়ে দিয়ে ঘরে এসে বসলাম। আমার খিদে মরে গেছে, খেতে ইচ্ছে করছে না। বিছানায় পিঠ এলিয়ে দেব, ঠিক তখনই শাশুড়ি মা এলেন। বেশ বিরক্ত গলায় বললেন, এতক্ষণ কোথায় ছিলে? নাইমার সাথে ছিলাম, কথাবার্তা বলেছি। সুরভির বাসায় গিয়েছে। ও আচ্ছা, মেয়েটা কি বলল? কিছু কি খুঁজে পেয়েছে? তেমন কিছু বলেনি, চেষ্টা করছে। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন, খুব ক্লান্ত এবং অসহায় গলায় বললেন, আমার আর কিছু ভালো লাগছে না। সব কেমন এক জায়গায় দলা পাকিয়ে গেছে। রোজই যাচ্ছ আসছ, কোনো ফায়দা হচ্ছে না। পুলিশও তেমন কিছু বলছে না।
মেয়েটা ওখানে কেমন আছে, কি করছে, আল্লাহই ভালো জানেন। বুঝতে পারছি না আম্মা, আমার আর ভালো লাগছে না। কোর্টের তারিখ পড়লে হয়তো কিছু করা যেত। উকিলকে দিয়ে জামিনের চেষ্টা করতাম, কিন্তু এখন কি করব বুঝতে পারছি না। আরিফ কোথায়? সে আসেনি? আরিফ আমাদের সাথে যায়নি, অফিসে গিয়েছে। ও আচ্ছা। শাশুড়ি মা আর কিছু বললেন না, ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজা টেনে দিয়ে গেলেন। ইনানের চোখে ঘুম ঢলে ঢলে পড়ছে। ওকে শুইয়ে দিয়ে বাথরুমে ঢুকলাম। গা কুটকুট করছে, গরমে ঘেমে একাকার হয়ে গিয়েছে। গায়ে পানি ঢালতেই শরীর জুড়িয়ে গেল, বেশ ঠান্ডা পানি। সময় নিয়ে গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হলাম। মোবাইল হাতে নিয়ে আরিফকে কল দিলাম। মানুষটা কোথায়, কি করছে কে জানে। দুপুরে খেয়েছি কিনা। কল কেটে গেল, রিসিভ করলো না। বেশ কয়েকবার কল দিলাম, প্রতিবারই একই অবস্থা। রিং হচ্ছে, কল রিসিভ করছে না। বিরক্ত হয়ে ফোন রেখে দিলাম। ব্যাপারটা নতুন নয়, অফিসের কাজে ব্যস্ত থাকলে সে কখনো কল রিসিভ করে না। সন্ধ্যা হয়ে এসেছে, রাতের রান্না বাকি। চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, একবারে রান্না শেষে ঘুমাবো। এখন শুলে আর উঠতে পারবো না। এমনিতে মন মেজাজ ভালো না, নতুন করে আর কোনো অশান্তি করতে চাইছি না। রাতের রান্না শেষ হতে হতে সন্ধ্যা মিলিয়ে গেল। এর মধ্যে আরিফ একবারের জন্য কল দেয়নি। চিন্তা হচ্ছিল, তাই আবার কল দিলাম। এবার মোবাইল বন্ধ। মেয়েলি কণ্ঠে জানান দিচ্ছে, আপনি যে নম্বরে কল দিচ্ছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে আবার চেষ্টা করুন। সুমির নম্বর ছিল, ইতস্তত না করে তাকে কল দিলাম। সুমি কল রিসিভ করে সালাম দিল। সরল গলায় বলল, কেমন আছেন ভাবি? শরীর ভালো? এই তো চলছে। আপনি কেমন আছেন? অফিসে নাকি? এই তো। কেন, আপনি কিছু বলবেন? আচ্ছা সুমি, আরিফ কোথায়? কল দিচ্ছি কিন্তু ওর মোবাইল বন্ধ, সারাদিনে কোনো খোঁজ পাইনি। আরিফ ভাই তো আজ অফিসে আসেনি। বস বেশ কয়েকবার তার খোঁজ করেছে, কলও দিয়েছি, সে রিসিভ করেনি। অফিসে যায়নি? না ভাবি, আসেনি। আমি এখনও অফিসে, এখানে থাকলে তো আমার চোখে পড়তো। ফোন রেখে দৌড়ে শাশুড়ি মায়ের ঘরে গেলাম। তিনি তখন বিছানায় বসে পান চিবুচ্ছেন। আমায় ছুটে আসতে হকচকিয়ে গেলেন। ব্যস্ত গলায় বললেন, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আম্মা, আরিফের সাথে আপনার কথা হয়েছে? সারাদিনে একবারও কল দিয়েছিল না তো। কেন, কি হয়েছে? আরিফ অফিসে যায়নি, সারাদিন আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। আমার খুব চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা করো না, হয়তো অন্য কাজে গিয়েছে, চলে আসবে। কথার ধরনে বুঝলাম তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। ভেতরে ভেতরে তার দুশ্চিন্তাও কিছু কম নয়। সারা রাত জেগে বসে রইলাম। অনিশ্চিত অপেক্ষার প্রহর ভীষণ তিক্ত। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, আরিফ ফিরল না। আত্মীয় স্বজন যেখানে যে ছিল সবার কাছে কল দিয়েছে, কেউ কিছু জানে না। কোনো উপায় না পেয়ে থানায় আসলাম। মন বলছে ওর কোনো বিপদ হয়েছে। এর আগে কখনো আরিফ এমন করেনি। এতটুকু বলে সে চোখের পানি মুছল। ভেজা গলায় বলল, আমি যা জানি, যেখান থেকে ঘটনা শুরু হয়েছে সব কিছু আপনাকে খুলে বলেছি। দয়া করে আমার স্বামীকে খুঁজে দেন, তাকে ছাড়া আমাদের পরিবারটা ভেসে যাবে। এতক্ষণ দারোগা সাহেব চুপচাপ শুনছিলেন। তিনি বেশ সহজ গলায় বললেন, প্রাপ্তবয়স্ক একজন মানুষের এভাবে হারিয়ে যাওয়া বেশ কঠিন। কেউ কিছু জানে না, এটাও বেশ অবিশ্বাস্য। তানজিলা ব্রু কুঁচকে ফেলল। তীক্ষ্ণ গলায় বলল, কি বলতে চাইছেন? আমি কিছু বলতে চাইছি না, শুধু ভাবছি। কারণ নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পেরিয়ে গেলে থানায় গিয়ে জিডি করতে পারি। পুলিশ আইনগতভাবে তা গ্রহণ করতে বাধ্য। উত্তেজিত হবেন না, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।
আপনারা শুধু মুখে মুখে এসব কথা বলেন। হিমির ব্যাপারে কি এখনো কিছু করতে পেরেছেন? নিরপরাধ মেয়েটা বন্দি জীবন কাটাচ্ছে। তদন্তের ব্যাপারে বাইরের লোকদের জানানো হয় না। যাই হোক, এমনও তো হতে পারে আরিফ নিজের ইচ্ছায় কোথাও চলে গিয়েছে। না, আরিফ কখনো এমন কাজ করতে পারে না। এখানে ওর সব কিছু আছে, মা, বাবা, বোন, স্ত্রী, সন্তান সবাই আছে। এদেরকে রেখেও চলে যেতে পারে না। ছেড়ে যাওয়া মানুষগুলো কখনোই রেখে যাওয়া মানুষদের পরিস্থিতি ভেবে দেখে না। তাদের কি হবে না হবে সে সব কিছু ভাবে না। ভাবলে কখনোই তারা চলে যেতে পারত না। আরিফ নিজে থেকে হারিয়ে যায়নি। আমার মন বলছে ওর কোনো বিপদ হয়েছে। আপনারা তদন্ত শুরু করুন। আরিফ বাড়ির দলিলপত্র জমা রেখে লোন নিয়েছে, এ কথা আপনার শ্বশুর শাশুড়ি জানে? না, ওনারা এসব জানেন না। এমনও হতে পারে এই টাকার চিন্তায় বাবা মাকে কি জবাব দেবে, কি করবে, এসব কথা ভেবে আরিফ নিরুদ্দেশ হয়ে গেছে। সবই অনুমান। তদন্ত অনুমানের ওপর নির্ভর করে এগিয়ে যায়। আপনি এখন যেতে পারেন। প্রয়োজনে আপনাকে আবার ডাকা হবে। জি আচ্ছা। তানজিলা উঠে দাঁড়ালো। ইনানকে বুকের সাথে চেপে ধরে থানা থেকে বেরিয়ে গেল। হামজা বলল, পরিস্থিতি জটিল হচ্ছে, যেন রাতের আধার ক্রমশ গাঢ় হচ্ছে। তানজিলা তার কথার জবাব দিল না। উদাসীন ভঙ্গিতে হাঁটতে লাগলো। হামজা বলল, গোড়া থেকে তদন্ত শুরু করতে হবে। আমার মন বলছে এত সব কিছু কাকতালীয় হতে পারে না। যা মনে হয় করতে পারেন, তবে আমি আর কিছু করতে পারছি না। ক্লান্ত হয়ে পড়েছি। এবার একটু বিশ্রাম নিতে চাই। মোহন নামের ওই লোকটা আমার বেশ সন্দেহ হয়। হতে পারে সেও এসবের মধ্যে জড়িত আছে। শুধু মোহন নয়, সুমি, সবুজ, তমাল এরাও জড়িত থাকতে পারে। চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আরিফ ভাইয়ের কিছু হবে না, সে নিরাপদে ফিরে আসবে। তানজিলা চোখ বন্ধ করে বলল, তাই যেন হয়। তার কপল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রেশমা বেগম ছেলে মেয়ে দুজনকেই হারিয়ে একদম নিষ্প্রাণ হয়ে গিয়েছেন। বিছানার কোণে বসে তসবি জপছেন। তানজিলা তার পাশে গিয়ে বসল। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। রেশমা বেগম বললেন, পুলিশ কি বলল? কেস লিখেছে, এর বাইরে আর কিছু বলেনি। আমাদের সুখের সংসারে কার নজর পড়ল বলো তো? জানি না আম্মা, আমি কিছু বুঝতে পারছি না। হামজার সাথে কথা বলো। সে না পারলে তোমার শ্বশুরকে বলে অন্য গোয়েন্দা ঠিক করব। এভাবে আর চলতে দেওয়া যায় না। আব্বা কোথায়? জানি না, সকালে কিছু না খেয়ে বেরিয়ে গিয়েছে। জিজ্ঞেস করলেও কোনো জবাব দেয়নি। তানজিলা আর কোনো কথা বলল না। খানিকক্ষণ শাশুড়ির পাশে বসে নিজের ঘরে চলে এলো। হঠাৎই তার মরে যেতে ইচ্ছে করছে। এই পৃথিবীতে থাকার মানে কি? দুঃখ কষ্ট ছাড়া এখানে আর কিছুই নেই। আজকের মতো নাইমার সব ক্লাস শেষ। সে বেশ তড়িঘড়ি করে কলেজ থেকে বের হলো। আকাশ কালো হয়ে গেছে, মেঘ ডাকছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তার কাছে ছাতা নেই, দেরি করলে ভিজতে হতে পারে। এই সময় বৃষ্টিতে ভেজা বুদ্ধিমানের কাজ হবে না। জ্বরটাও চলে আসতে পারে। নাইমা দ্রুত পা চালাতে লাগলো। খানিকটা পথ যেতে হঠাৎ একটা ছেলে তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটার পরনে কালো শার্ট, মাথায় কালো কাপড় বাঁধা। নাইমা তাকে এড়িয়ে চলে যেতে চাইলে সে তার পথ আগলে দাঁড়ালো। বিরক্ত গলায় বলল, চলে যাচ্ছ কেন? তোমার সাথে কথা বলতে চাই। নাইমা শান্ত গলায় বলল, কে আপনি? আমার সাথে কি কথা বলতে চান? দুদিন আগে আমাকে পেটালে আর এখন বলছো আমি কে? এর মধ্যে ভুলে গেলে? চমৎকার। পিটিয়েছিলাম বিধায় বদলা নিতে এসেছেন? ছেলেটা শব্দ করে হাসল। ঝলমলে গলায় বলল, সুন্দরী মেয়েদের কাছ থেকে বদলা নেওয়া রোহানের প্রোফাইলের সাথে যায় না। অযথা বিরক্ত করছেন কেন? রোহান সামনে থেকে সরে গেল। নাইমার পাশে হাঁটতে হাঁটতে বলল,
সব সময় এমন রেগে থাকো? হাসতে জানো না? নাইমা জবাব দিল না। বিরক্তির নিঃশ্বাস ফেলে দ্রুত পা চালাতে লাগলো। রোহান তার পেছন পেছন দৌড়ে গিয়ে বলল, তোমার কাজে সাহায্য করতে চাই। কোন কাজে সাহায্য করতে চান? তাছাড়া আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। রোহান কিছু বলবে তার আগে একটা বাইক তাদের সামনে দাঁড়ালো। নাইমা গিয়ে বাইকে উঠল। শান্ত গলায় বলল, চলো ভাইয়া, বৃষ্টি নামতে পারে। রোহান শূন্য দৃষ্টিতে নাইমা চলে যা দেখল। ফ্যাকাশে মুখে বলল, আমি এখানে কেন এসেছি? আমার তো আরও কাজ আছে বলে হাঁটতে লাগলো। তার চোখ জ্বলছে। চোখে পানি আসার আগে এমন করে চোখ জ্বালা করে। হাবিব বেশ শান্ত ভঙ্গিতে বাইক চালাচ্ছে। ঠান্ডা বাতাস বইছে, গায়ে লাগলে শীত শীত করে। নাইমা বলল, ভাইয়া আমার মাথায় কাজ করছে না। কি হয়েছে? হিমির ভাই যে আমাদের বাড়িতে এসেছিল তাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গিয়েছে? কেউ কিছু জানে না ভাইয়া, না বললে কোথাও চলে গিয়েছে। এই কেসটা নিয়ে এত ভাবছিস কেন? তোকে তো শুধুমাত্র হিমির মন রক্ষার জন্য নিযুক্ত করেছে। নাইমা ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলো। হাবিব বলল, দুশ্চিন্তা করিস না, পুলিশেরা নিশ্চয়ই কিছু করবে। লাগলে বলিস, আমি হেল্প করে দেব। তোমাকে কয়েকজনের ব্যাপারে একটু খোঁজখবর করে দিতে হবে। নাম ঠিকানা দিয়ে রাখিস, কাল পরশুর মধ্যে জানাবো। নাইমার মন খুশি হয়ে গেল। হাসি হাসি মুখ করে বলল, আমাকে এখানে নামিয়ে দাও, এতটুকু হেঁটে চলে যাব। হাবিব অল্প হাসল। নাইমা বোরকা উঁচু করে ধরে ঘরের ভেতর ঢুকলো। আর চোখে দেখল নববী হাবিবের দিকে এগিয়ে যাচ্ছে। দুজনের চোখ জলজল করছে। নববী এগিয়ে গিয়ে হাবিবের হাত ধরল। কোমল গলায় বলল, আজকে এত তাড়াতাড়ি? কাজ শেষ? হাবিব তার কথার জবাব দিল না, হাসল। রাত প্রায় শেষ, চাঁদ মরে এসেছে। হালকা বাতাসে গাছের পাতায় সরসর শব্দ হয়। হামজা বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। হঠাৎই চিৎকার দিয়ে বিছানায় উঠে বসল। বালিশের পাশে রাখা পানির বোতল খুলে এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করল। ভয়ে তার শরীর ঘেমে গিয়েছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। দরজায় খটখট শব্দ হচ্ছে। হামজা মুখ হাত মুছে দরজা খুলে দিল। শান্ত গলায় বলল, তেমন কিছু হয়নি, দুঃস্বপ্ন দেখেছি। আকরাম সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা, খুব বেশি ভয় পেয়েছো নাকি? জমজম কূপের পানি এনে দেব, খাবে? হামজা মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। রেশমা বেগম বললেন, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, হঠাৎ যেভাবে চিৎকার দিয়ে উঠলে। দুঃখিত, আমি আপনাদের এ পরিস্থিতিতে ফেলতে চাইনি। স্বপ্নটা ভয়ঙ্কর ছিল, তাই নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। রেশমা বেগম অত্যন্ত কোমল গলায় বললেন, এভাবে বলো না, অজু করে নামাজ পড়ে নাও, ফজরের আজান দিচ্ছে। হামজা দরজা ভেজিয়ে দিল। সে শুনেছে ভোররাতের স্বপ্ন সত্যি হয়, কিন্তু এই স্বপ্নের মানে কি? জায়গাটা তার পরিচিত নয়। গাছপালায় ঘেরা, শুনশান পরিবেশ। ভাঙাচোরা একটা ঘরের সামনে মাটির চুলা। চুলার পাশে বিশাল এক সাপ ফনা তুলে আছে। একটু দূরে নাইমা দাঁড়িয়ে। সে তাকে বাঁচানোর চেষ্টা করছে, পারছে না। হঠাৎই সাপটা নাইমার শরীর পেঁচিয়ে ধরল। ঘাড়ের কাছে সবল দিতে যাবে, তখনই তার ঘুম ভেঙে গেছে। হামজা মাথা দুলিয়ে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিতে চাইল। আজলা ভরে চোখ মুখে পানি ছড়ালো। সুবে সাদেক হয়ে গেছে, খানিকক্ষণের মধ্যেই দিনের আলো ফুটতে শুরু করবে। সে যখন জায়নামাজে বসলো, খেয়াল করলো তখনও তার গায়ের লোম খাড়া হয়ে আছে। তানজিল অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারেনি। ইনানকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করেছে। ছেলেটার গা গরম হয়েছে, থার্মোমিটারে জ্বর ধরা পড়ছে না। অনেক চেষ্টার পর শেষ রাতের দিকে চোখ বুজেছে। তানজিলাও তার পাশে ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ভাঙল শাশুড়ির ডাকে। রেশমা বেগম নিচু গলায় তার নাম ধরে ডাকছে। সে হকচকিয়ে বিছানায় উঠে বসল। চোখ কষলে ঘড়ির দিকে তাকালো। 9:32 বাজে। মিয়ে যাওয়া গলায় বলল, এত বেলা হয়ে গেছে, আগে ডাকলেন না কেন?
রেশমা বেগম ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। অন্যদিন হলে তিনি ভীষণ রেগে যেতেন, তবে আজ রাগলেন না। শান্ত গলায় বললেন, হাত মুখ ধুয়ে সকালে নাস্তা করে নাও, থানায় যেতে হবে। দারোগা সাহেব কল দিয়েছিলেন, সবাইকে যেতে বলেছেন। তানজিলা মাথা দোলালো। ইনানের গায়ে বেশ জ্বর, ফেরার পথে ডাক্তার দেখিয়ে আনব। দেরি করো না, তোমার শ্বশুর থানা থেকে ফিরে আবার কাজে যাবে। ঠিক আছে আম্মা, আমার খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটে হয়ে যাবে। রেশমা বেগম চলে যাচ্ছিলেন, হঠাৎই তানজিলা তাকে পেছন ডাকলো। নরম গলায় বলল, আম্মা, আপনার ছেলে এসেছে নাকি? আরিফ? না, আসেনি। ওহ, মনে হলো এসেছে। ওর গায়ের গন্ধ নাকে লাগছে। চলে আসবে, তুমি চিন্তা করো না। দারোগা সাহেব হয়তো ওর কথা বলতেই ডেকেছে, হয়তো খোঁজ পেয়েছে। সে আর কথা বাড়ালো না। ব্রাশে টুথপেস্ট মাখাতে মাখাতে বাথরুমে ঢুকে গেল। তার ভীষণ ক্লান্ত লাগছে, যেন মাঝ সমুদ্রে নিজের সবটুকু শক্তি হারিয়ে স্রোতে গায়ে এলিয়ে দিয়েছে। তানজিলা বেশ দ্রুতই ফ্রেশ হলো, মুখ হাত মুছে খাবার টেবিলে বসলো। রুটি, ডিম পোচ আর আলু ভাজি। খাবারের দিকে তাকিয়ে তার চোখে পানি এসে গেল। এই তো কদিন আগে এইসব খাবার খাওয়ার সময় আরিফ তার পাশে বসেছিল। মানুষটা আজ নিখোঁজ, কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। সে খাবার গিলতে পারল না, 1 গ্লাস পানি পান করে উঠে দাঁড়ালো। হামজা বলল, 2 মিনিট সময় দিতে পারবেন? আপনার সাথে আমার কথা আছে। কি বলবেন আমাকে? জরুরি কিছু? তেমন জরুরি নয়, তবে আমার এই কাজটা আপনিই করতে পারবেন। কি কাজ করতে হবে? ইতস্তত না করে বলুন। সাধ্যের মধ্যে হলে আমি করার চেষ্টা করব। নাইমা, ওই মেয়েটার সাথে একবার দেখা করতে চাই। ওর মোবাইল নম্বরটা আমায় দিতে পারবেন? নাইমা নিজস্ব মোবাইল আছে কিনা জানা নেই। সে সবসময় তার ভাইয়ের নম্বর দিয়ে কথা বলে। আপনি চাইলে ওর ভাইয়ের নম্বর নিতে পারেন। ভাইয়ের নম্বর? না থাক, লাগবে না। আপনি ওকে একটু আপনার সাথে দেখা করতে বলেন, আমি আপনার সাথে থাকব। কি হয়েছে? আপনি এমন করছেন কেন? আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, নাইমাকে নিয়ে দেখেছি, তাই ওর সাথে দেখা করতে চাই। তানজিলা হয়তো কিছু বুঝলো, সরল গলায় বলল, ঠিক আছে, আমি কথা বলে আপনাকে জানাবো। হামজা মাথা দোলালো। তানজিলা বলল, আম্মা বললেন থানায় যেতে হবে, সবাইকে যেতে বলেছে। আপনি যাচ্ছেন? জি, আমি যাব, তৈরি হয়ে আসছি। আপনি খাবার খেলেন না কেন? তানজিলা কথার জবাব দিল না, নিজের ঘরে চলে এলো। কোমল ভঙ্গিতে ইনানের গায়ে হাত রাখলো। গা বেশ গরম। সে নিচু হয়ে ছেলের কপালে চুমু খেলো, গালে নাকে ঠোঁট ছোয়ালো। ভেজা গলায় বলল, তোর ভাগে কি আছে আমি জানি না। কিভাবে বড় হবি, কোথায় থাকবি, কি খাবি, কিছুই জানি না। তবে তোকে আমি একটা কথা দিচ্ছি, যতদিন আমার শরীরে রক্ত চলাচল করবে, নিঃশ্বাস নিতে পারবো, ততদিন আমি তোর সাথেই থাকবো। তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুক চিরে দীর্ঘশ্বাস বের করে দিল। বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে নাইমাকে কল দিল। 2 বার রিং হওয়ার পর নাইমা কল রিসিভ করলো। সালাম দিয়ে বলল, জি আপু, বলেন, আমি নাইমা। তানজিলা শুকনো গলায় বলল, তুমি কি কিছু জানতে পারলে? না আপু, এখনো কিছু জানতে পারিনি, তবে চেষ্টা করছি। আজকে একটু আমার সাথে দেখা করতে পারবে? আপনার সময় মতো? তুমি কখন দেখা করতে পারবে বলো? 1টার দিকে আমার কলেজ শেষ হবে, তখন ওই ক্যাফেতে দেখা করতে পারি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। নাইমা শোনো। জি বলেন। এটা কি তোমার নম্বর, মানে তোমার ব্যক্তিগত ফোন? আমার কাছেই থাকে, তবে সবাইকে বলি ভাইয়ার নম্বর। ঠিক আছে, সাবধানে থাকবে। তানজিলা কল কেটে দিল। বেশ কয়েকবার আরিফের নম্বরে চেষ্টা করলো, তার নম্বরে কল ঢুকছে না, মোবাইল বন্ধ বলছে। দারোগা সাহেব সরু চোখে তাকিয়ে আছেন। তিনি বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তানজিলাকে দেখছেন। তানজিলা বলল, আমাকে কিছু বলতে চান? অবশ্যই বলবো, বলেই তো এখানে ডেকেছি। আপনার যা বলার বলুন। আমার ছেলে অসুস্থ, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে।
দারোগা সাহেব ইনানের অসুস্থতা নিয়ে কোনো আগ্রহ দেখালেন না। সমবেদনা অথবা ভদ্রতা দেখিয়েও দু একটা শব্দ বললেন না, বরং বেশ গম্ভীর গলায় বললেন, সুরভির বাসায় আপনি আরিফের শার্ট পেয়েছিলেন, এ কথা আমাদের থেকে লুকিয়েছিলেন কেন? তানজিলা শুকনো ঢোক গিলল, নরম গলায় বলল, শার্টটা আরিফের নয়, অন্য কারো, তাই বলার প্রয়োজন মনে করিনি। আরিফের কলিগ মোহনের নাকি? খোঁজ নিয়ে তেমনটাই জেনেছে। সুরভির পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। ছুরির আঘাতে তার মৃত্যু হয়েছে। আপনি কি জানেন ছুরি কে চালিয়েছে? তানজিলা বেশ শক্ত গলায় বলল, না, আমি জানি না। এমনও হতে পারে যে আরিফের সাথে সুরভির অবৈধ সম্পর্ক ছিল, আর আপনি এই ব্যাপারটা জেনে গিয়েছিলেন, তাই ওদের দুজনকে সরিয়ে দিয়েছেন। আমি এসব কিছুই করিনি। তাছাড়া বিনা প্রমাণে আপনি আমায় দোষারোপ করতে পারেন না। আর ওই বাসায় যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, এমনকি আমি এ ব্যাপারে কিছু জানতামও না। আপনি চাইলে আম্মা, আব্বা কিংবা হিমির কাছে জিজ্ঞেস করতে পারেন। আগেই জিজ্ঞেস করেছি। তাহলে আমার এসব কথা বলার মানে কি? আরিফ সুরভিকে টাকা দিয়েছিল, এ কথাটা আপনি জানতেন? জানতাম, আরিফ আমায় বলেছিল। আকরাম সাহেব বিস্মিত গলায় বললেন, আরিফ সুরভিকে টাকা দিয়েছিল মানে? কি টাকা দিয়েছিল? দারোগা সাহেব তাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে তিনি সত্যিকার অর্থে নিভে গেলেন। মিয়ে যাওয়া গলায় বললেন, আরিফ এসব করেছে? রেশমা বেগম ততক্ষণে মুখ ঢেকে কাঁদতে শুরু করেছেন। দারোগা সাহেব বললেন, হ্যাঁ, আপনার ছেলে এসব করেছে। শুধু আপনার ছেলে নয়, তার অফিসের বেশিরভাগ লোক সুরভির কথায় জমি জমা বন্ধক রেখে লোন নিয়েছে। লোনের সব টাকা এক লোকের কাছে ব্যবসার জন্য দিয়েছে। সেই লোক এখন পলাতক, টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আকরাম সাহেব বললেন, সে না হয় বুঝলাম, কিন্তু সুরভিকে কে খুন করেছে তার খোঁজ পেয়েছেন? পেয়েছি। আপনাদের কিছু জানানো হয়নি বিধায় হয়তো ভেবেছেন আমরা কোনো কাজ করছি না, কিন্তু আমরা আমাদের কাজে অবহেলা করি না। সুরভিকে কে মেরেছে, আর সে এখন কোথায়? সুরভির খুন আপনার ছেলে আরিফ করেছে। সে কোথায় এই ব্যাপারে আমরা এখনো কিছু জানি না, তবে খুব শীঘ্রই জানতে পারবো। তানজিলা অবিশ্বাস্য গলায় বলল, না, আরিফ কিছু করেনি, সে এসবের কিছু জানে না। দারোগা সাহেব তীক্ষ্ণ গলায় বললেন, তাহলে কি আপনি করেছেন? তানজিলা চুপ করে গেল। রেশমা বেগম বললেন, আরিফ সেদিন ওই বাসায় যায়নি, হিমিয়া তানজিলা গিয়েছিল। তাহলে আরিফ কিভাবে খুনি হতে পারে? ভালো প্রশ্ন করেছেন। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী প্রায় 15 থেকে 20 ফুট দূর থেকে ছুরি চালানো হয়েছে। আকরাম সাহেব বললেন, পোস্টমর্টেম রিপোর্টে সরাসরি এ ধরনের কথা বলা থাকে না। আপনি আমাদের ভুল তথ্য দিচ্ছেন কেন? দারোগা সাহেব হাসলেন, শান্ত গলায় বললেন, পোস্টমর্টেম রিপোর্টে সরাসরি বলা সম্ভব হয় না ঠিক, কত দূর থেকে ছুরি ছোড়া হয়েছে। তবে কিছু নির্দিষ্ট বিষয় পর্যবেক্ষণ করে ধারণা করা যায় ছুরিটি কাছ থেকে মারা হয়েছে নাকি দূর থেকে ছোড়া হয়েছে। তবে কাছ থেকে মারা ছুরির আঘাত সাধারণত নিয়ন্ত্রিত ও গভীর হয়। দূর থেকে ছুঁড়ে মারা হলে তা অপ্রতিসম, অসম গভীরতা ও ক্ষতিতে প্রকাশ পায়। সাধারণ কারো পক্ষে এমন করা অসম্ভব। আরিফ কখনো এই কাজ করতে পারবে না। আকরাম সাহেব, আপনি বেশ বুদ্ধিমান এবং জ্ঞানী, তবে আমরাও বোকা নই। মাঝারি দূরত্ব অর্থাৎ 15 থেকে 20 ফুটের জন্য 1 থেকে 3 মাসের অভ্যাস লাগে সঠিক ভারসাম্য নিশানা বুঝতে। ব্যাখ্যার প্রয়োজন নেই। এই কাজের জন্য আপনি আরিফকে কিভাবে দোষারোপ করছেন? তাছাড়া হিমিকে আটকে রেখেছেন। আপনারা ঠিক কী চাইছেন? অপরাধীকে ধরতে চাইছি। কষ্ট করে একটু মনে করে দেখবেন, বছরখানেক আগে আরিফের অফিসে একটা প্রতিযোগিতা হয়েছিল। না, আমার এমন কিছু মনে পড়ছে না। মস্তিষ্কের ওপর চাপ দিতে হবে না, আমি বলছি। কেইনাফ থ্রোয়িং, আর বাংলায় বলা যায় ছুরি নিক্ষেপ বা ছুরি ছোড়া খেলা। এটি একটি প্রাচীন ও রোমাঞ্চকর ক্রিয়া, যেখানে নির্দিষ্ট দূরত্ব থেকে একটি লক্ষ্যবস্তুতে
সাধারণত কাঠের বোর্ড বা মানব আকৃতির ডামি ছুরি ছুঁড়ে মারতে হয়। আরিফ সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। তানজিলা বলল, সেটা অনেক আগের কথা। আরিফ তখন নিয়মিত প্র্যাকটিস করত। তাছাড়া ওই প্রতিযোগিতায় জিতলে পুরস্কার হিসেবে 20,000 টাকা পাওয়া যেত। মূলত পুরস্কারের টাকার জন্য আরিফ নিয়মিত প্র্যাকটিস করত। এখানে দোষের কি আছে? পুরস্কার জিততে চাওয়া দোষের কিছু নয়, তবে মানুষ খুন করা অনেক বড় দোষ। আরিফ এমন করেনি, ও এসব করতে পারে না, আমি বিশ্বাস করি না। বাড়ির দলিলপত্র জমা রেখে লোন নিতে পারে, একথা ভাবতে পেরেছিলেন? তানজিলা চুপ করে গেল। দারোগা সাহেব বললেন, গোটা ব্যাপারটা আয়নার মতো পরিষ্কার। আরিফ এই সুরভির খুন করেছে, আর ধরা পড়ার ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। রেশমা বেগম বললেন, আরিফ কেন ওই মেয়েটাকে মারতে যাবে? তমা পাশে দাঁড়িয়েছিল। সে বেশ বিরক্ত গলায় বলল, সমস্যা কি আপনাদের? ঘুরে ফিরে একই প্রশ্ন করছেন কেন? দারোগা সাহেব তাকে থামিয়ে দিলেন। স্বাভাবিক গলায় বললেন, রাগ করো না, পুলিশের চাকরি করে এত অধৈর্য হওয়া ঠিক না। সরি স্যার। দারোগা সাহেব তার দিকে তাকিয়ে হাসলেন। সহজ গলায় বললেন, টাকা ব্যাপারটা নিয়েই আরিফের সাথে সুরভির কথা কাটাকাটি হয়েছিল। সুরভি বলেছিল টাকা ফেরত পাবে কিনা সেই ব্যাপারে সে কোনো দায়বদ্ধতা নিতে পারবে না। এদিকে টাকা না পেলে আরিফ সব হারিয়ে পথে বসত। খুন করার জন্য এতটুকুই যথেষ্ট। থানার পরিবেশ থমথমে। আকরাম সাহেব মাথায় হাত দিয়ে বসে আছেন। রেশমা বেগম ক্রমাগত চোখের পানি মুছছেন। হামজা বলল, আরিফ ভাই দোষী হলে হিমি নির্দোষ, ওকে ছেড়ে দিবেন না? দারোগা সাহেব হাসলেন। যদি কাউকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আটক করা হয় এবং তদন্তে দেখা যায় সে নিরপরাধ, তাহলে পুলিশ নিজ উদ্যোগে তাকে ছেড়ে দিতে পারে। এক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু হিমির মামলাটি আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আদালত সেই মামলার শুনানির দিন নির্ধারণ করেছে। এখন আর পুলিশ নিজে থেকে কাউকে ছেড়ে দিতে পারবে না। এমনকি যদি সেই ব্যক্তি নিরপরাধ প্রমাণিত হয়, তবে আমরা খুব দ্রুত ওর জামিনের ব্যবস্থা করে দেব। হামজা আর কোনো প্রশ্ন করল না। দুপুর হয়ে গিয়েছে। মসজিদের মাইক থেকে জোহরের আজান শোনা যাচ্ছে। তারা আর অপেক্ষা করল না, থানা থেকে বেরিয়ে গেল। রেশমা বেগম আকরাম সাহেবের হাত ধরে আছেন। তাদের দুজনকে খুব অসহায় দেখাচ্ছে। তানজিলা বলল, আম্মা, আপনি আব্বাকে নিয়ে বাড়িতে ফিরে যান। আমি আর হামজা ভাই ইনানকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। রোদের মধ্যে সবাই মিলে ঘোরাঘুরি করার কোনো মানে হয় না। আকরাম সাহেব মরা গলায় আচ্ছা বললেন। হামজা দুটো অটোরিকশা দাঁড় করালো। নাইমা ক্যাফেতে বসে আছে। পরপর দুটো ফালুদা অর্ডার করে ফেলেছে, তবুও কারোর দেখা নেই। সে বেশ কয়েকবার তানজিলার নম্বরে কল দিয়েছে। তানজিলা কল ধরেনি। নাইমা ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলো। মোবাইল বের করে শেষবারের মতো তানজিলার নম্বরে ডায়াল করলো। মনে মনে ঠিক করলো, এবার কল রিসিভ না করলে সে বাড়িতে চলে যাবে। একবার রিং হতেই তানজিলা কল রিসিভ করলো। ব্যস্ত গলায় বলল, এই তো আমরা ক্যাফের সামনে, 1 মিনিট আসছি। হামজা বলল, নাইমা, আপনি ভালো আছেন? তার গলার স্বর একটু অন্যরকম শোনালো। নাইমা চমকে উঠে বলল, হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো নেই, পুলিশ আরিফ ভাইকে সন্দেহ করছে। তারা দুজন নাইমাকে সব কিছু খুলে বলল। সব শুনে নাইমা বলল, আমার কি বলা উচিত বুঝতে পারছি না, তবে তদন্ত এখনো শেষ হয়নি। আমরা আরিফ ভাইয়ের নির্দোষ হওয়ার প্রমাণ খুঁজতে পারি। তানজিলা বেশ দৃঢ় গলায় বলল, আরিফ খুন করেনি। আমার মন বলছে ওর কোনো বিপদ হয়েছে, আমাদের ওকে খুঁজতে হবে। হামজা তার কথায় সায় দিয়ে বলল, আমারও তাই মনে হয়, আমাদের আরও যত্নশীল হতে হবে। তারা বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলল। কথা শেষে হামজা তানজিলা আর ইনানকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ইনানের গা ঠান্ডা, জ্বর নেই, তবু বাচ্চা মানুষ, ডাক্তার দেখিয়ে রাখা ভালো।
ঝাঁঝা রোদের মধ্যে রোহান রাস্তায় নেমেছে, এক মনে হাঁটছে এবং বিড়বিড় করছে। কয়েকদিন ধরে তার দিন ভালো যাচ্ছে না। হঠাৎই মন খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎই খুশিতে নাচতে ইচ্ছে করছে। সে নিজের এই অবস্থাকে অসুস্থতা দাবি করছে, আবার করছে না। বারবার করে তার ওই নাইমা মেয়েটার কথা মনে পড়ছে। মেয়েটার কথা মনে পড়লে তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। সে অনুভূতির ব্যাখ্যা পাচ্ছে না, সহ্য করতে পারছে না। সে এসব উটকো ঝামেলা থেকে মুক্তি পেতে রোদের মধ্যে হাঁটছে। খানিকক্ষণ হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। তানজিলা ভাত বসিয়েছে, মোড়া এনে বসে আছে চুলার পাশে। তার শরীরে এতটুকু বল অবশিষ্ট নেই। আরিফের চিন্তায় পাগল পাগল অবস্থা, তবুও জীবন কারোর জন্য থেমে থাকে না। শরীরের নিয়ম আবেগের বেড়াজাল মানে না। ক্ষুধা লাগে, পিপাসা পায়, জোর করে হলেও নিঃশ্বাস নিতে হয়। সে তার মাকে কল দিয়েছিল, 2 দিনের জন্য আসতে বলেছে। তিনি আসবেন বলে কথা দিয়েছেন, তবে ঠিক কখন আসবেন তা বলেননি। শুধু বলেছেন আসবেন। তানজিলা সময় জানতেও চায়নি। সে জানে তার মা কখনো মিথ্যা কথা বলে না। যখন বলেছে আসবে, তখন আসবেই। সে সন্ধ্যা পর্যন্ত বসে রাতের রান্না শেষ করলো। খুব বেশি কিছু রাঁধেনি। ভাত, আলু সেদ্ধ, পাতলা ডালের সাথে বেগুন ভাজা। এতটুকু রাতে বেলা পেরিয়ে গেছে। রান্নার সময় ক্রমাগত সে আরিফের নম্বরে কল দিয়েছে। তার মোবাইল বন্ধ। ছেলেটা কোথায় কি করছে কে জানে। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যেন হঠাৎই কোথাও উবে গিয়েছে। সন্ধ্যা মিলিয়ে যাওয়ার পরপরই সুমি তাদের বাড়িতে এলো। একাই এসেছে। ঘরে ঢুকে নরম গলায় বলল, শুনলাম আরিফ ভাই এখনো বাড়িতে ফেরেনি। কোথায় গিয়েছে কিছু জানতে পারলেন? রেশমা বেগম মাথা দোলালেন, করুণ গলায় বললেন, না রে মা, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা শেষ কোথায় আল্লাহই ভালো জানেন। চিন্তা করবেন না কাকিমা, যা হয় ভালোর জন্যই হয়। হয়তো আরিফ ভাই ভালোই আছেন, আমরা অহেতুক দুশ্চিন্তা করে মরছি। হামজা পাশে দাঁড়িয়েছিল, সে ব্রুকুসকে ফেলল। বিরক্ত গলায় বলল, এখানে ভালোর কি পেলেন? আমি তো এখানে ভালো কিছুই দেখছি না। সুমি মুচকি হাসল, বলল, সবার দেখার চোখ থাকে না, বোঝার মস্তিষ্ক থাকে না। আপনি বোধহয় সেই রাজার গল্পটা শোনেননি। হামজা বিরক্তি নিঃশ্বাস ফেলল। রেশমা বেগম বললেন, তা মা, তুমি কেন এসেছ? কিছু বলবে? না কাকিমা, কিছু বলবো না। আপনারা কেমন কি আছেন তাই দেখতে এলাম। যে বিপদ যাচ্ছে, আপনাদের অবস্থা বুঝতে পারছি। দোয়া করো মা, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। ভাবি কি দেখছি না যে? সে কোথায়? তানজিল ওর ঘরে, বোধহয় ইনানকে খাওয়াচ্ছে। ঘরটা? রেশমা বেগম ঘর দেখিয়ে দিলেন। হিসিয়ে বললেন, যা হয় ভালোর জন্য হয়। তানজিলা সবে একটু শুয়েছিল। সুমিকে দেখে বিছানায় উঠে বসল। ব্যস্ত গলায় বলল, আপনি? আরিফ এসেছে? সুমি বলল, না ভাবি, আরিফ ভাই আসেনি, আমি এসেছি। আপনাদের অবস্থা দেখতে এলাম। গোটা অফিসে আপনাদের আলাপ হয়, কেমন কি আছেন না আছেন। আছি, সব কিছু মিলিয়ে বেঁচে থাকতে হয়। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, খাটের ওপরই বসুন। ইনান ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে রাখে। মন মাথা ভালো না বিধায় আমিও তো গোছগাছ করতে যাইনি। সমস্যা নেই, আমি বসছি। সুমি বিছানার এক কোনায় বসল। হালকা গলায় বলল, কিছু মনে না করলে 1 গ্লাস পানি পেতে পারি? আসলে গলাটা একটু শুকিয়ে গেছে। তানজিলা হাত বাড়িয়ে পাশের টেবিলে রাখা জগ ধরল। জগে পানি নেই। সে একটু লজ্জিত গলায় বলল, আপনি বসেন, আমি পানি নিয়ে আসছি। সুমি হাসল। তানজিলা উঠে চলে গেল। পানি নিয়ে এসে দেখল সুমি তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে হাত বাড়িয়ে পানির গ্লাস নিল। এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে বলল, আমি আর বসবো না, রাত হয়ে যাচ্ছে, মা চিন্তা করবে। তানজিলা মাথা কাত করে তাকে বিদায় জানালো। দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, সাবধানে যাবেন, হামজা ভাইকে বলবো। সে এগিয়ে দিয়ে আসতে। প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। তানজিলা দরজা লাগিয়ে দিল। তার শরীর ভেঙে আসছে। ক্লান্ত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকল।
ইনানের গায়ে কাঁথা টেনে দিতে দিতে খেয়াল করলো বিছানার ওপর সাদা একটা খাম পড়ে আছে। সে খুব দ্রুত হাতে খামটা তুলে নিল। বেশ হালকা ধরনের। খাম খুলে দেখল ভেতরে একটা চিঠি। তানজিলা চিঠি পড়তে আরম্ভ করলো। এই হাতের লেখাটা তার পরিচিত, ভীষণ পরিচিত। প্রিয় তানজিলা, জানি তুমি ভালো নেই। তোমার বিরহে আমিও কখনো ভালো থাকতে পারিনি, আজও পারছি না। বারবার তোমার ওই মায়াময়ী মুখটা আমার চোখের সামনে ভাসছে। ইনানের চঞ্চলতা, আতফোটা বুলি সব কিছুই খুব বেশি মনে পড়ছে। তোমাকে ছাড়া ভালো থাকা সম্ভব না, জানি পারবো না, তাই চেষ্টাও করছি না। তোমার গায়ের গন্ধ না পেলে রাতে আমার ঘুম আসে না। ওই কণ্ঠস্বর না শুনলে মনে হয় আমি বধির হয়ে গিয়েছি। তোমায় না দেখলে চারপাশে সুন্দর নয়নাভিরাম দৃশ্যকেও ফিকে মনে হয়। বৈশাখের তপ্ত দুপুরের কড়া রোদও যেন মেঘে ঢেকে বিলীন হয়ে যায়। তুমি কি আমার এই অনুভূতি বুঝতে পারছ? আমার হৃদস্পন্দনের শব্দ কি তোমার কানে পৌঁছাচ্ছে? দূরে আছি বিদায় কষ্ট নিও না, দুশ্চিন্তা করো না। চোখ বন্ধ করে তোমার বুকে হাত রাখো। আমার সবটুকু অনুভব করতে পারবে। জানো, তোমার জন্য একটা উপহার কিনেছিলাম, পরিস্থিতির কারণে দিতে পারিনি। উপহারটা ছাদের এক কোণায় রাখা আছে, টবের ভেতরে। সময় করে নিয়ে নিও। ভালোবাসা রইল। বিশ্বাস করো, তোমাদের থেকে দূরে সরে গিয়ে আমি ভালো নেই। পরিস্থিতি বাধ্য করছে। আমি খুব দ্রুতই ফিরে আসব। ইতি তোমার আরিফ। চিঠি পড়ে তার শরীর কাঁপতে লাগলো, বুক ধুকপুক করতে লাগলো। মনে হলো যেন সে শূন্যে ভাসছে। তবুও সে প্রায় 10 বারের মতো চিঠিটা পড়ল। বুকে জড়িয়ে নিল, ঠোঁটের কাছে নিয়ে চুমু খেল। চিঠিটা বালিশের নিচে রেখে টর্চ লাইট হাতে ছাদে উঠে গেল। তার দৃষ্টি ঝাপসা, চোখ থেকে ক্রমাগত পানি পড়ছে। সে বারবার করে চোখের পানি মুছছে। ছাদের এক কোণে একটা ফুলের টব আছে। মাসখানেক আগে আরিফি এই টবটা হাতে করে নিয়ে এসেছিল। টবে ছোট্ট দুটো গোলাপের চারা ছিল। বিনা যত্নে চারা দুটো শুকিয়ে গিয়েছে। তানজিলা সেদিকে খেয়াল দিল না। ব্যস্ত হাতে টবের মাটি সরাতে লাগলো। লাঠি দিয়ে মাটি সরাতে গিয়ে বারবার তার হাতে খোঁচা লাগছে। বেশ ব্যথা পাচ্ছে, তবে গুরুত্ব দিচ্ছে না। সে প্রায় মিনিট 10 সময় নিয়ে মাটি সরালো। মাটি সরিয়ে মোটা পলিথিনে পেঁচানো একটা বান্ডিল পেল। খুলে দেখলো তাতে অনেকগুলো 100 টাকার নোট এবং একটা আংটি। রাস্তার পাশে কিনতে পাওয়া যায় এমন সস্তা ধরনের আংটি, তবে দেখতে বেশ সুন্দর। এসবের সাথে ছোট একটা চিরকুটও আছে। চিরকুটে লেখা, ভালোবাসি তোমাকে, ঠিক আছে, চিন্তা করো না, ফিরে আসব। তোমায় এত সহজে ছেড়ে যাব না। আমার দেওয়া কষ্টের হাত থেকে এত সহজে তোমার মুক্তি নেই। তানজিলা অস্ফুট স্বরে কেঁদে উঠল। চারপাশ অন্ধকার হয়ে গেছে। মেঘে আকাশ ঢাকা, চাঁদ তারা নেই। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। সে দুহাত মেলে দাঁড়ালো বৃষ্টির অপেক্ষায়, যেন বৃষ্টির পানি তার সমস্ত দুঃখ ধুয়ে দেবে। তার এ অপেক্ষা দীর্ঘস্থায়ী হলো না। রেশমা বেগমের তীক্ষ্ণ চিৎকারে তড়িঘড়ি নিচে নেমে এলো। ইনান সমানে বমি করছে। তানজিলা বলল, কি হয়েছে ওর? হঠাৎ বমি করছে কেন? রেশমা বেগম বললেন, ঘুম থেকে উঠে আমার কাছে এসেছে। সুমি মিষ্টি নিয়ে এসেছিল, তাই খেতে দিয়েছে। মিষ্টি খাওয়ার পর থেকে বমি করছে। হামজা তানজিলার দিকে তাকিয়ে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? হাতে এসব কি? তানজিলা যেন ধ্যানে ফিরল। হকচকিয়ে গিয়ে বলল, ইনানের বাবার দেওয়া উপহার ছাদে রেখেছিল, তাই আনতে গিয়েছিলাম। আরিফ ভাই এসেছে? না, সে তো আসেনি। বিছানার ওপর একটা চিঠি পেয়েছে, আরিফের চিঠি, ওরই হাতের লেখা। সেই চিঠিতে হামজা চিৎকার করে উঠল। তীক্ষ্ণ গলায় বলল, কি হয়েছে আপনার? আরিফ ভাইয়ের চিঠি পেয়েছেন মানে? তার চিঠি বিছানার উপরে আসবে কি করে? কে রাখবে? রেশমা বেগম কিছু বলবে তার আগে সে পুনরায় চিৎকার করে উঠল, বুঝতে পেরেছি খালা, সময় নষ্ট করা যাবে না। এক্ষুনি ইনানকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমার মন বলছে মিষ্টিতে কোনো ঝামেলা আছে। ওই মেয়েকে দেখে সুবিধার মনে হয়নি। রেশমা বেগম ভীতু চোখে তাকালেন।
ইনানের শরীর নেতিয়ে আসছে। তানজিলা সে অবস্থায় ছেলেকে কোলে নিয়ে রাস্তায় বেরিয়ে এলো। হামজাও তার আগে আগে ছুটল। উঁচু গলায় বলল, খালা, আপনি বাড়িতে থাকেন, খালুকে কল দেন, আমি যাচ্ছি। সে খুব দ্রুত ছুটল। গাড়ি ডেকে সদর হাসপাতালের দিকে রওনা হলো। তানজিলা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে। নিজের ওপর তার ভীষণ রাগ হচ্ছে। কেন কিছু বুঝলো না, কেন চিঠি পেয়ে সব সত্যি মনে করলো, কেন ভাবলো না আরিফের চিঠি বিছানায় কি করে আসবে। হামজা ইনানের গায়ে হাত রাখলো, ভরসা দিয়ে বলল, ভয় পাবেন না, চলে এসেছে, ইনশাল্লাহ ওর কিছু হবে না। তানজিলা তার কথার জবাব দিল না। ঢোক গিলে চোখ বুঝল। তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নাইমা বই নিয়ে বসেছে, পড়ায় মনোযোগ দিতে পারছে না, কেসের ব্যাপারে ভাবছে। আরিফের নিখোঁজ হওয়ার ব্যাপারটা তার কাছে ভালো ঠেকছে না। যদি সেই খুন করে থাকে তাহলে হিমিকে বাঁচাতে গোয়েন্দা নিযুক্ত করবে কেন? তাছাড়া হঠাৎই বিদ্যুৎ চমকের মতো তার কিছু মনে পড়ল। সে চমকে উঠল। আরিফ সেদিন তানজিলাকে দাওয়াতে যেতে নিষেধ করেছিল, অর্থাৎ সে জানতো ওই বাসায় এমন কিছু হবে, ওখানে গেলে ওরা ফেঁসে যেতে পারে, তাই আগে থেকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিল। তানজিলার হিমি আরিফের কথা না শুনে ওই বাড়িতে যায়, আর হিমি সুরভির খুনের দায়ে ফেঁসে যায়। আরিফ ছোট বোনের এ অবস্থা মেনে নিতে পারেনি, তাই নিজেই গোয়েন্দা ঠিক করে ওকে বের করতে চায়। এতে সে নিজেও নিরাপদ থাকত। তার নিযুক্ত গোয়েন্দা তাকে সন্দেহ করবে না। নাইমার ভাবতে পারল না, ডান হাত দিয়ে কপাল চেপে ধরল। হাবিব বলল, মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? মাথায় যন্ত্রণা হচ্ছে নাকি? না ভাইয়া, ভাবছি, কেন যেন মনে হচ্ছে আরিফ ভাই এ খুন করেছে আর এখন শাস্তির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ কথা মনে হওয়ার কারণ? নাইমা তাকে সব খুলে বলল। সব শুনে হাবিব ব্রু কুঁচকে ফেলল। সরু গলায় বলল, আরিফের অফিসের সবার ব্যাপারে খোঁজ নিয়েছে। ওদের অফিসটা আমার পরিচিত। বছরখানেক আগে একবার ওই অফিসের সাথে আমাদের অফিসের একটা ডিল হয়েছিল। কি জানতে পারলে? ওদের কেউ এ কাজ করতে পারে? সবার কাছে একই কারণ ছিল, টাকা মার গেলে কারো মাথা ঠিক থাকে না। চিন্তার ব্যাপার হচ্ছে সবাই একসাথে কেন এই কাজ করবে, তারপর আবার বাড়ির জমি জমা বন্ধক রেখে। নফসের কাছে আমরা সবাই কম বেশি পরাজিত হই, সেখানে টাকার লোভ ঢুকলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, তুমি আর কি জানতে পারলে? সুরভির ব্যাপারেও খোঁজখবর নিয়েছি। এর আগে কোথায় ছিল জানার চেষ্টা করছে। আমার এক বন্ধুকে বলেছি, সে খোঁজ নিয়ে জানাবে বলেছে। পরিস্থিতি জটিল হচ্ছে, সব কেমন জট পাকিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব জট খুলে যাবে। রহস্য ভেদ করতে এত তাড়াহুড়ো চলে না। নাইমা কিছু বলবে তার আগে তার মোবাইল বেজে উঠল। সে কল রিসিভ করলো। ওপাশ থেকে কেউ কথা বলল না। নাইমা হ্যালো হ্যালো করতে করতে কল কেটে গেল। হাবিব বলল, হয়তো ভুলে কল চলে এসেছে। যাই হোক, রাত হয়ে গেছে, খেয়ে শুয়ে পড়। আরিফের অফিসের সবার ডিটেলস লিখে রেখেছে, তোকে পাঠিয়ে দেব। নাইমা মাথা দোলালো। হঠাৎই তার কেমন ভয় ভয় করছে। ফোনের ওপাশ থেকে কেমন একটা আওয়াজ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ ঘুঙ্গাচ্ছে। ইমার্জেন্সি ওয়ার্ড গিজগিজ করছে, পা ফেলার জায়গা নেই। বারান্দাও ভিড়। বাচ্চা একটা ছেলে বিষ খেয়েছে। মায়ের সাথে নতুন মোবাইল কেনার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে রাখা কীটনাশক খেয়ে ফেলেছে। এখন তাকে সমানে পানি পান করিয়ে বমি করানো হচ্ছে। লোকজন ছেলেটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। দুজন ভদ্রলোক এই জেনারেশন উচ্ছন্নে যাওয়া নিয়ে লম্বা বয়ান দিচ্ছে। পাশ থেকে দুজন মাথা দুলিয়ে দুলিয়ে তাদের কথায় সায় দিচ্ছে। হামজা ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। ডাক্তারের টেবিলে ইনানকে শুয়ে দিয়ে বলল, মিষ্টি খাওয়ার পর থেকে বমি করছে। নার্সের পোশাক পরা মহিলা তীক্ষ্ণ গলায় বলল, এখানে শুয়েছেন কেন? বেডে নিয়ে যান। ডাক্তারের টেবিলে রুগীকে শুয়ে দিয়েছেন? কাণ্ডজ্ঞান নেই নাকি? হামজা তার ঝাড়িতে দমে গেল না। স্পষ্ট গলায় বলল, বেড ফাঁকা নেই। বাচ্চার অবস্থা ভালো না, ঢিলিমি করার সময় নেই।
নার্স কিছু বলতে যাচ্ছিল, ডাক্তার সাহেব হাত নেড়ে তাকে থামালেন। কোমল গলায় বললেন, ওকে আমার রুমে নিয়ে আসুন, এই বেডে শুয়ে দেন। কতক্ষণ আগে মিষ্টি খেয়েছে, নিস্তেজ হয়ে গিয়েছে একদম। তানজিলা কাপা গলায় তাকে সব খুলে বলার চেষ্টা করলো, পারল না। তার সব কথা কেমন জড়িয়ে গেল। ডাক্তার সাহেব ইনানের কবজিতে হাত রাখলেন। এক টুকরো সাদা কাগজে দুটো ওষুধের নাম লিখে দিয়ে বললেন, দ্রুত নিয়ে আসুন। মনে হচ্ছে খাবারে কোনো সমস্যা ছিল, বিষাক্ত কিছু পেটে পড়েছে, আইসিইউতে নিতে হবে। আপনাদের একজন আমার সাথে চলুন, কিছু ফর্মালিটি করতে হবে। হামজা তার সাথে গেল, তানজিলাও গেল। ইনানকে আইসিইউতে নেওয়ার পর আকরাম সাহেব পুলিশ নিয়ে আসলেন। রেশমা বেগমও এসেছেন, বারান্দার এক কোণে দাঁড়িয়ে বিলাপ করছেন। তানজিলা গিয়ে তার হাত ধরল। সে আর দাঁড়াতে পারছে না, তার সমস্ত শরীর অবশ হয়ে আসছে, চোখে অন্ধকার দেখছে, মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ছেলের এমন অবস্থায় কোন মাই নিজেকে স্বাভাবিক এবং শান্ত রাখতে পারে না? শান্ত থাকা বোধহয় কখনো সম্ভব না। হামজা বলল, খালা, ওনাকে বসিয়ে দেন, মনে হচ্ছে পড়ে যাবে। তার কথা শেষ হওয়ার পরপরই তানজিলা মেঝেতে ঢলে পড়ল। রেশমা বেগম শত চেষ্টা করে তাকে ধরে রাখতে পারলেন না, বরং নিজেও উপর হয়ে পড়ে গেলেন। বারান্দায় দাঁড়ানো অন্য মহিলারা ছুটে এসে তাদের ধরল। উঁচু গলায় নার্সদের ডাকতে লাগলো। নাইমা ঘরের বাতি নিভিয়ে দিয়েছে অনেকক্ষণ, শোবার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ফোনের ওপাশ থেকে হামজা বলল, মনে হয় সুমি ইনানকে বিষ দিয়েছে। ইনানের অবস্থা ভালো না, ডাক্তার নিশ্চয়তা দিতে পারছে না, আইসিইউতে নিয়ে গিয়েছে। অবস্থা আরও খারাপ হলে খুলনা নিয়ে যেতে হতে পারে। এতটুকু বলে হামজা কল কেটে দিল। নাইমাকে কিছু বলার সুযোগ দিল না। নাইমার শরীরটা ভালো লাগছিল না, মাথার ভেতর নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উত্তর খুঁজে পাচ্ছে না বিধায় বেশ অস্বস্তিতে ভুগছে। নিজেকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। তবুও সে ফোন রেখে ভাইয়ের ঘরে ছুটল। ব্যস্ত গলায় বলল, ভাইয়া, তোমাকে আমার সাথে যেতে হবে, না করতে পারবে না, যেতেই হবে। হাবিব নববীর সাথে গল্প করছিল, উঠে দাঁড়িয়ে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? এত রাতে কোথায় যেতে হবে? ইনান মানে হিমির ভাইপো হাসপাতালে, সুমি ওকে বিষ দিয়েছে। তুমি আমাকে হাসপাতালে নিয়ে চলো, ওর অবস্থা ভালো না, আমাকে নিয়ে চলো ভাইয়া। ইনান খুব ভালো, শেষবার ওকে একটু অসুস্থ দেখেছিলাম, জ্বর ছিল। নিয়ে চলো না ভাইয়া। ও আমাকে নাই নাই বলে ডাকে, আপিও বলে, কালও ডেকেছে। চলো না ভাইয়া। ভাবি, তুমি একটু বলো না ভাইয়াকে। কথাগুলো বলতে বলতে তার চোখে পানি এসে গেল। হাবিব বলল, তুই একটু শান্ত হয়ে বস, আমি নিয়ে যাব। বাইক বের করছে, মা টের পেলে এত রাতে যেতে দিবে না। নাইমা নববীর কাঁধে মাথা রাখল। নববী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আল্লাহ সাহায্য করবে। হাবিব প্যান্ট বদলে বাইক বের করলো। তার বোনটা অন্য রকমের, কারো প্রতি মায়া জমালে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তার সামান্য কিছু হলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। বেশ কিছুদিন ধরে ওর এই স্বভাবটা আরও বেড়ে গেছে। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। রাতের আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, মেঘ সরে গিয়ে চাঁদ উঠেছে। হাতে গোনা কয়েকটা তারা দেখা যাচ্ছে। তানজিলার জন্য বেড পাওয়া যায়নি, মেঝেতে বিছানা পেতে তাকে শুয়ে রাখা হয়েছে। জ্ঞান নেই, স্যালাইন চলছে। নাইমা তার পাশে গিয়ে বসল। ভেজা চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে মরা গলায় বলল, ইনান এখন কেমন আছে? ডাক্তার কি কিছু বলেছে? হামজা মাথা দুলিয়ে বলল, ডাক্তার কিছু বলেনি, পুলিশ এসেছিল, তাদেরকেও কিছু বলেনি। ওহ আচ্ছা, সুমি বিষ দিয়েছিল বললেন, কিভাবে দিয়েছিল? হামজা তাকে সব ঘটনা খুলে বলল। রেশমা বেগমও কিছু কিছু বললেন। সব শুনে সে ব্রু কুঁচকে ফেলল। সরু গলায় বলল, সেই চিঠি কোথায়? পুলিশেরা নিয়ে গিয়েছে? না, বাড়িতে আছে, কাল সকালে থানায় দিয়ে আসব। আমি একবার দেখতে চাই। সমস্যা নেই, ওই দেখা নিয়ে চিন্তা করতে হবে না। হাবিব গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।
কথা বলছে না। হামজা তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হামজা। হাবিব অল্প হেসে হাত মেলালো। নিজের নাম বলে আবারও একটু হাসলো। সকাল হয়েছে, বেশ অনেকক্ষণ আগে। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে এবং ক্রমশই তার তাপ বাড়ছে। তানজিলা চোখে মুখেও কিছুটা আলো পড়েছে। সে ব্রুকুসকে চোখ মেলল। পাশে রেশমা বেগম ঢুলছেন। তানজিলা বলল, আম্মা আমি। ইনানের কি অবস্থা? ডাক্তার কিছু বলেছে? ডাক্তার বলেছে ইনানের অবস্থা ভালো। সময় মতো হাসপাতালে নিয়ে আসার কারণে বড় কিছু হয়ে যায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অশেষ রহমত। হামজা কোথায়? তোমার শ্বশুর আর সে ইনানকে দেখতে গিয়েছে। এখন নাকি ভিজিটিং আওয়াজ চলে। আম্মা, আমাকেও নিয়ে চলেন, আমি ওকে দেখব। রেশমা বেগম উঠে গিয়ে একজন নার্সকে ডেকে নিয়ে এলেন। নার্স মেয়েটা অল্প বয়সী, জলপাই রঙের পোশাক পরে আছে। বোঝা যাচ্ছে সে এখনো শিখছে। মেয়েটা তানজিলার হাত ধরল, কোমল গলায় বলল, আমার সাথে আসুন। আস্তে আস্তে হাঁটবেন, তাড়াহুড়ার কিছু নেই। ডাক্তার আপনার ছেলেকে দেখাতে বলে গিয়েছে। তানজিলা দূরে দাঁড়িয়ে ছেলের মুখ দেখল। ইনানের মুখ শুকনো, চোখের নিচ বসে গিয়েছে। বাচ্চাটাকে খুব ক্লান্ত এবং অসহায় দেখাচ্ছে। চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে। মনে হচ্ছে সাগরের মধ্যে ভেসে বেড়াচ্ছে। তানজিলার খুব ইচ্ছে করল ছেলের মুখে ঠোঁট ছোঁয়াতে, তবে পারল না। নার্স তাকে নিষেধ করল। ডাক্তার সাহেব বললেন, দ্রুত নিয়ে এসে খুব ভালো করেছেন। মনে হয় মিষ্টিতে অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট মেশানো ছিল। এটা এক ধরনের রাসায়নিক যৌগ যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এই যৌগ শরীরে ঢুকলে 1-2 ঘন্টায় বমি, পেট ব্যথা, ঘাম, দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা যায়। 3-4 ঘন্টার মধ্যে হাইড্রেশন ও স্যালাইন না দিলে জটিলতা দেখা দিতে পারে। তবে চিকিৎসা পেলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়। আপনারা দ্রুত নিয়ে এসে খুব ভালো করেছেন। তানজিলা মাথা দোলালো। ডাক্তার সাহেব বললেন, দুশ্চিন্তা করবেন না, আপনার শরীরও খুব বেশি ভালো না। চিন্তা করলে আরও অসুস্থ হয়ে পড়বেন। সে মাথা দোলালো। বেলা 12টার দিকে নাইমা আবারও হাসপাতালে এলো। খালি হাতে আসেনি, কলা পেয়ারা কিনে নিয়ে এসেছে। সে প্রথমে ডাক্তারের সাথে কথা বলে ইনানের অবস্থা সম্পর্কে বিস্তারিত শুনল। তানজিলার কাছে গিয়ে বলল, আপনার শরীর কেমন আছে? তানজিলা মাথা দোলালো। তার অর্থ হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। হামজা বলল, আমার মনে কেসের মোড় অন্যদিকে ঘোরানোর জন্য এই কাজটা করা হয়েছে। মানুষ কত জঘন্য! নিজেদের উদ্দেশ্য সফল করার জন্য একটা বাচ্চাকেও ছাড় দিল না। নাইমা বলল, এমনও হতে পারে সুমি বা যে এই কাজ করুক, সে আরিফ ভাইকে নাগালে আনার জন্য কাজটা করেছে। বাড়ির লোক অসুস্থ হলে কেউ ওই গা ঢাকা দিয়ে থাকতে পারে না। আরিফ ভাই গা ঢাকা দিয়েছে এমন মনে হলো কেন? হতে পারে সে বিপদে আছে। নাইমা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আপনার কাছে আরিফ ভাইয়ের কোনো ছবি আছে? ওনাকে খুঁজতে একটু সুবিধা হতো। হামজা মোবাইল বের করে আরিফের ছবি দেখালো। সহজ গলায় বলল, একটা সেলফি তুলেছিলাম, সেখানে আছে। ছবিটা আমাকে দিতে পারবেন? কিভাবে নেবেন? মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে? ব্লুটুথ দিয়ে দেন। আপনার ছবি কেটে শুধু আরিফ ভাইয়ের ছবিটাই দেন। আমার ছবি রাখলে কি সমস্যা? বারবার করে দেখতে ইচ্ছে করবে নাকি? বাজে কথা বলবেন না। আরিফ ভাইয়ের ছবিটা দেন, আমাকে ফিরতে হবে। হামজা নাইমাকে আরিফের ছবি দিল। অন্যরকম গলায় বলল, আমি দেখতে আহামরি অসুন্দর নই, আমার ছবিটা নিলে গ্যালারির সৌন্দর্য বাড়ত। নাইমা বিরক্তির নিঃশ্বাস ফেলে হাঁটতে শুরু করলো। তার মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এতক্ষণ তার মনে হচ্ছিল আরিফ দোষী, অথবা কোনো না কোনোভাবে কেসের সাথে গভীরভাবে জড়িত। এখন আবার অন্যরকম লাগছে। নাইমা চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। মনে মনে বলল, আরিফ ভাই খুন করেছে এবং সুমিও তার সাথে জড়িত। যেহেতু পুলিশ তাকে সন্দেহ করছে,
তাই সে সুমির হাত দিয়ে ওই চিঠি পাঠিয়েছে, যেন তানজিল আপু দুশ্চিন্তামুক্ত থাকতে পারে। পরিকল্পনাটা অনেক দিন আগের, আগে থেকে উপহারের নাম করে টবের মধ্যে টাকা রেখে দিয়েছে। এতে করে সে যে কদিন থাকবে না, তানজিল আপুর টাকা সমস্যা হবে না। নাইমা অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছে। হঠাৎই সে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল। নিজেকে সামনে মুখ তুলে দেখল রোহান দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে ভীষণ অবাক হয়েছে। রোহান মুখ থেকে বিস্ময়ের ভাব সরালো না, বিস্মিত গলায় বলল, রোজ রোজ কেন তোমার সাথে দেখা হয়? বিরক্ত লাগে, আবার ভালোও লাগে। নাইমা ব্রুকুসকে ফেলল, বিরক্ত গলায় বলল, অন্যমনস্ক ছিলাম, তাই আপনাকে খেয়াল করতে পারিনি। দুঃখিত আমি। রোহান বলল, দুঃখিত হওয়ার প্রয়োজন নেই। এখানে কেন এসেছিলে বললে ক্ষমা করে দেব। মানুষ হাসপাতালে কেন আসে? নাইমা বিরক্তির নিঃশ্বাস ফেলে আরিফের ছবি দেখতে লাগলো। রোহান বলল, অনেক কারণে আসতে পারে। ডাক্তার দেখাতে আসতে পারে, রোগীর সাথে আসতে পারে, প্রেমিকের সাথে ঘুরতেও আসতে পারে। আমার এক বন্ধু ওর প্রেমিকাকে নিয়ে এখানে আসে, হাসপাতালে বসে আড্ডা দেয়, যেন কেউ সন্দেহ না করে। তুমিও কি? রোহান থেমে গেল। আরিফের ছবির দিকে তাকিয়ে বলল, কার ছবি দেখছো? আপনি ওনাকে কোথাও দেখেছেন? রোহান লাফিয়ে উঠল, উত্তেজিত গলায় বলল, হ্যাঁ দেখেছি। এই তো একটু আগে এখানে ছিল, এক লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, পরে রিক্সা উঠে চলে গেছে। কোথায় গিয়েছে? কোন দিকে গিয়েছে বলতে পারবেন? এদিকে গিয়েছে। কেন? কে হয় তোমার? এই তুমি এমন করছো কেন? নাইমা ব্যস্ততার সাথে একটা অটোরিকশা উঠে বসল। ব্যস্ত গলায় বলল, এদিকে চলুন, একটু দ্রুত চালাবেন। একটা রিক্সা গেছে, ওটাকে ধরতে হবে। ভাড়া নিয়ে ভাবতে হবে না, চলেন। অটোরিকশা ছেড়ে দিয়েছে। এমন সময় রোহান দৌড়ে গিয়ে নাইমার সামনের সিটে বসল। কৌতূহলী গলায় বলল, তোমার পরিচিত কেউ? নাইমা তার কথা জবাব দিল না। হাবিবকে কল দিয়ে পুলিশ নিয়ে আসতে বলল। রোহান বলল, কথা বলছো না কেন? এদিকে ওদিকে কি দেখছো? নাইমা শান্ত চোখে রোহানের দিকে তাকালো। রেন রেনে মিষ্টি গলায় বলল, কি নাম আপনার? রোহান। রোহান? ও, বেশ ভালো নাম। রোহান একটা ব্রু উঁচু করে তাকালো। নাইমা বলল, আমার বোনের ছেলের নামও রোহান। ও অনেক ছোট, 9 বছর বয়স। তাহলে আমিও কি তোমাকে খালা বলে ডাকবো? আপনি আমায় দেখে চেনেন কিভাবে? যে মাত দিয়েছিলে, চেষ্টা করে ভুলতে পারছি না। হা হা হা। তোমার হাতে মার খেয়ে মাথার তার ছিঁড়ে গেছে, স্ক্রু হালকা ঢিলে হয়ে গেছে। নাইমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার বুক ধুকপুক করছে। রোহান হাত উঁচু করে বলল, ওই তো, ওই রিক্সায় উঠেছে। নাইমা রিক্সার দিকে তাকালো। রিক্সা তাদের বেশ কাছাকাছি, খুব বেশি হলে 8-10 মিটার দূরে হবে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইল, পারল না। একরাশ দুশ্চিন্তা তাকে গ্রাস করে আছে। দুশ্চিন্তা কাটাতে পারছে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।